চ্যাপ্টারটা একটু কঠিন মনে হয় অনেকের কাছে। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের যে ব্যাপারগুলো কঠিন লাগে সেটাকে একটু সহজ করে নেওয়ার জন্য। তো আমরা শুরু করি। আমরা সবাই গত 2 বছরে পড়ে আসছি যে জৈব চ্যাপ্টারটা আমরা এর আগে এসএসসি সময় পড়ছিলাম। তারপর যেহেতু আজকে আমরা শুরু করতেছি, আমরা একদম জিরো থেকে শুরু করব। আজকে আমরা একদম জিরো থেকে দরকার হলে যতটুকু ডিপে যাওয়া দরকার ততটুকু ডিপে যাব। তবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো আজকে ক্লাস করার সময়, যে একটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পরীক্ষার জন্য লাগে না। কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো খুব বেশি লাগে, কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো বারবার আসে, কিছু টপিক আছে যেগুলো হয়তো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু যখন আমরা একটা এমসিকিউ ডিপেন্ড পরীক্ষা দিতে যাব তখন সেটার ইম্পর্টেন্ট না। তো আজকে আমরা যখন পড়তে যাবো আমরা এই জিনিসটা একটু ফলো করব। আমরা দেখবো যে আমরা কিছু কিছু টপিক স্কিপ করতেছি। স্কিপ করার সময় মন খারাপ করার কিছু নাই, যে আমরা কেন এই টপিকটি স্কিপ করলাম। সেই টপিকটি স্কিপ করা হয়েছে এজন্যই যে সেই টপিক থেকে প্রশ্ন আমাদের মেডিকেল কখনো আসে না। তো যেহেতু এটা পরীক্ষা দিব আমরা, সেখানে আমাদের ভালো করতে হবে, তাহলে আমাদের অবশ্যই কিছু স্ট্র্যাটেজি অনুযায়ী আগাতে হবে। তার জন্যই যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো আমরা খুব ভালো করে পড়বো। যে টপিকগুলো থেকে গত 10 বছর বা 15 বছর কখনো প্রশ্ন আসেনি সেগুলো আমরা স্কিপ করবো। তো তাহলে আমরা একদম জিরো থেকে শুরু করি। আমি ধরে নিচ্ছি আমার আজকের অডিয়েন্সের মধ্যে এমন অনেকে আছে যারা এই চ্যাপ্টারটা অনেকবার পড়ে ফেলেছ, আবার অনেকে আছে যারা চ্যাপ্টারটা ভয়ে খুব কম পড়া হয়েছে। তো আমি চেষ্টা করব আমাদের আজকের লেকচারে একদম সহজভাবে জিনিসগুলো বুঝাতে। তাহলে আমরা চলো শুরু করি। আমরা সবাই জানি যে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত দ্বিমল যে যৌগ সেটাকে হাইড্রোকার্বন বলে, একদম সহজ সংজ্ঞা। আর এই হাইড্রোকার্বন এবং তার জাতককে বলে জৈব যৌগ। তাহলে আমরা ছোটবেলায় যে সংজ্ঞাটা পড়েছিলাম যে কার্বন থেকে, কার্বন দ্বারা গঠিত পদার্থকে জৈব যৌগ বলে, সেটার সাথে এই সংজ্ঞার পার্থক্য কি? কিছু কিছু যৌগ আছে যেগুলো বেসিক্যালি কার্বন দিয়ে তৈরি কিন্তু তারা জৈব যৌগ না। যেমন কি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড, এরা জৈব যৌগ, কার্বন দিয়ে তৈরি কিন্তু এরা জৈব যৌগ না। কেন জৈব যৌগ না? কারণ তারা হাইড্রোকার্বন না বা তার ডেরিভেটিভ না। জাতক বলতে আমরা কি বুঝি? জাতক বলতে আমরা বুঝি বেসিক্যালি কোন একটা কিছু থেকে বিক্রিয়ার মাধ্যমে যা পাওয়া যায়। সাপোজ এক্স কে আমি কোন একটা বিক্রিয়া করে ওয়াই পেলাম, তাহলে ওয়াই কে আমি এক্স এর জাতক বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারটা, অনেকে আমরা ভয় পাই চ্যাপ্টারটা, কারণ চ্যাপ্টার অনেক ফাস্ট। তাই আমরা আজকে যে কাজটা করব, আমরা একটা ম্যাপ বানাবো। নর্মাল একটা মানচিত্র দেখলে আমরা যেরকম সহজে কোনো একটা দেশের পুরো সিনারিটা দেখতে পাই, ওরকম আজকে আমরা একটা ম্যাপ দেখবো, যে ম্যাপে আমরা পুরো জৈব যৌগটা দেখতে পারবো। আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু বাকি, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসটা আমরা তাহলে সহজে বুঝতে পারবো। তাহলে আমরা একটা ম্যাপ দেখি যে এই জৈব যৌগ চ্যাপ্টারতে কি কি আছে। একদম প্রথমে আছে জৈব যৌগের পরিচিতি এবং বৈশিষ্ট্য। কতটুকু পর্যন্ত বিস্তৃত জানো? এখানে জৈব যৌগের ক্লাসিফিকেশন আছে, এর বৈশিষ্ট্যগুলো আছে, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক, এই টপিকগুলো নিয়ে এই এরিয়াটা গঠিত। তারপর আছে কি নামকরণ। আমরা সবাই যে সিলেবাসের নামকরণ করছি, আমরা খুবই পরিচিত এই জিনিসটার সাথে। এরপর টপিক হচ্ছে সমাহত। আমি আশা করি তোমরা আমার সাথে রিলেট করতে পারতেছো যে তোমরা যখন বই পড়ছিলে তখন তোমরা এভাবেই এই সিরিয়াল অনুযায়ী পড়ছিলে। এরপর আছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিসিটি। এতক্ষণ পর্যন্ত অ্যালিফেটিক কথাবার্তা ছিল, এরপর থেকে অ্যারোমেটিকের এরিয়া শুরু হয়েছে। তারপর কি ছিল? কিছু বেনজিনের ধর্ম, গঠন এবং বিভিন্ন বিক্রিয়া ছিল। আর স্পেশালি 5 ধরনের বিক্রিয়া আমাদের এই চ্যাপ্টারটাতে আছে: সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানুপান আর বহু প্রতিস্থাপন। আমরা আজকে স্যার একটু সাউন্ড স্পিড বাড়ান, মানে খুব আস্তে আস্তে শোনা যায় তো। আচ্ছা, এখন কি ঠিক আছে? হ্যাঁ, একটু লাউডলি বলেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের এখানে মেইনলি 5 ধরনের জৈব বিক্রিয়া আছে যেগুলো আমরা আজকে আজকে হয়তো কিছু আসবে, কিছু নেক্সট ক্লাসে আসবে ইনশাআল্লাহ। তারপর আছে কিছু কার্যকরীমূলক। তোমরা জানো, যারা হাজারি স্যারের বইটা পড়েছো তারা জানো যে এই সিরিয়াল অনুযায়ী হাজারি স্যারের বই আছে কার্যকরীমূলক। আমাদের হাজারি স্যারের বইয়ে মোট 12টা কার্যকরীমূলক নিয়ে আলোচনা করা হয়েছে, অন্যান্য স্যারের বইও
মানে আমাদের এই সিলেবাসে মোট 12টি কার্যক্রমমূলক নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আছে কি আমাদের জীবনে জৈব যৌগের ব্যবহার। এইটুকু হচ্ছে একটা শর্ট ম্যাপ। এই শর্ট ম্যাপের মধ্যে যদি আমি বলি আমাদের এই C6 লেকচারটা এই পরিচিতি, নামকরণ, সমানতা, অ্যারোমেটিক, বেনজিন থেকে শুরু করে কার্যকরীমূলকের কিছু পর্যন্ত বিস্তৃত 6 লেকচার। C7 এ গিয়ে আমরা কার্যমূলকের বাকিটুকু এবং আমাদের জীবন ব্যবহারগুলো পড়ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি যে কার্যমূলক যেগুলো বললাম তার মধ্যে কি কি আছে আমাদের বইয়ে বা আমাদের সিলেবাসে কি কি আছে কার্যমূলক। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই কয়টা, এখানে টোটাল 12টা কার্যমূলক আছে যেগুলো নিয়ে আমাদের পুরো সিলেবাসের বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। তার মধ্যে আমাদের সিসি লেকচারে প্রথম দুইটা আছে, মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এবং অ্যালকাইল অ্যারাইল হ্যালাইড। এইটুকু আমাদের C6 লেকচার কভার করবে। C7 লেকচার আমরা অ্যালকোহল থেকে বাকিটুকু দেখব। আর আমি যে বললাম আমাদের জীবনে ব্যবহার, সেখানে কি কি টপিক ছিল? সেখানে হচ্ছে গ্লিসারিন, ফেনল, নাইট্রোগ্লিসারিন, TNT, ডেটল, প্যারাসিটামল, পলিমার, প্লাস্টিসিটি এবং ফরমালিন। এই কয়টা টপিক আমাদের লাস্টে আমাদের জীবন ব্যবহার হিসেবে আছে। সেখানে তোমরা এগুলো প্রস্তুতি করবা, সেগুলো শনাক্তকরণ করবা, বিশেষ কোনো দিক আছে সেগুলো করবা। ঠিক আছে? এইটুকু একটা ম্যাপ, যে ম্যাপটা দেখলে আমরা একটা ধারণা করতে পারবো যে আমাদের যোগাযোগ এইটুকু নিয়ে বিস্তৃত, আমার এইটুকু কমপ্লিট হয়েছে, এইটুকু কমপ্লিট হয়নি। ঠিক আছে? আমি আশা করবো তোমরা আগামী কয়েকদিন যখন যোগাযোগ করতে থাকবা তখন তোমরা এই ম্যাপটা তোমার সামনে রাখবে, তাহলে তুমি একটা কনফিডেন্স পাবা যে আমার এইটুকু পথ যাইতে হবে, আমি এইটুকু পথ দিয়েছি, আমার এইটুকু পথ বাকি আছে। আচ্ছা ভাই, জি, মাঝে মাঝে স্টুডেন্টদেরকে রেসপন্স নেওয়া দরকার, তারা ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা। ওটাকে যদি কোশ্চেন করবেন আমরা চ্যাট দিলে ওরা রেসপন্স করবে যে আমরা শুনতে পাচ্ছি বা ওদের সমস্যা আছে কিনা, যেহেতু দেখা যাচ্ছে না। কোয়েশ্চেন আনসার বক্স কি খোলা আছে? আমরা করে দেবো আপনি বললে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি নোট করতে হবে। এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমরা যদি নোটগুলো না করি তাহলে আমরা চ্যাপ্টারের প্রিপারেশনটা কমপ্লিট থাকবে না। যেমন কি বিভিন্ন তাপমাত্রা, বিভিন্ন প্রভাবক, বিভিন্ন নামীয় বিক্রিয়া, তোমরা জানো অনেকগুলো নামীয় বিক্রিয়া তোমরা পড়েছো। কিছু শনাক্তকরণ বিক্রিয়া একসাথে করতে হবে আমাদেরকে, কিছু পৃথকীকরণ বিক্রিয়া একসাথে করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো শনাক্তকরণ এক জিনিস, পৃথকীকরণ এক জিনিস। শনাক্তকরণ হচ্ছে মনে করো তোমাকে র্যান্ডম কিছু জৈব যৌগ দেওয়া আছে, তোমাকে বলছে যে একটা অ্যালডিহাইডের শনাক্তকরণ করো বা একটা কিটোনের শনাক্তকরণ করো, এটা হচ্ছে শনাক্তকরণ। আর অনেকগুলো থেকে অ্যালডিহাইড এবং কিটোনকে পৃথক করো, বা অ্যালকোহলের মধ্যে থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পৃথক করো, সেটা হচ্ছে পৃথকীকরণ বিক্রিয়া। আমাদের বইয়ে অ্যামিনের পৃথকীকরণ বিক্রিয়া আছে, অ্যালকোহলের পৃথকীকরণ বিক্রিয়া আছে, তারপরে অ্যালডিহাইড এবং কিটোনের পৃথকীকরণ বিক্রিয়া আছে, এবং বেশ কিছু পৃথকীকরণ বিক্রিয়া আছে। এই পৃথকীকরণ বিক্রিয়াগুলো একসাথে করতে হবে আমাদেরকে। আর সমাপনী বিক্রিয়া তো প্রত্যেকের মোটামুটি আছে, ওগুলো আমাদের একসাথে করতে হবে। এরপরে কি সকল প্রস্তুতি, তোমরা অলরেডি অ্যাওয়ার এই ব্যাপারে যে আমাদের এই চ্যাপ্টার অনেকগুলো প্রস্তুতি আছে, ওগুলো আমরা চলে করতে হবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কি সবগুলো ব্যবহার একসাথে করা। হ্যাঁ, এইচএসসি লেভেল পর্যন্ত ব্যবহারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও আমাদের ভার্সিটি লেভেলের পরীক্ষার জন্য বা মেডিকেলের দিক পরীক্ষার জন্য কিন্তু ব্যবহার থেকে প্রচুর প্রশ্ন প্রতি বছরই আসে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ব্যবহার তোমাকে নোট করতে হবে একসাথে। অ্যালকেন থেকে শুরু করে একদম শেষে সেই ফরমালিন পর্যন্ত প্রত্যেকটা টপিকের কিন্তু কিছু ব্যবহার পাবা তোমাদের বইয়েই আছে, বিভিন্ন জায়গায় একসাথে করে আছে, এগুলো সব আমাদেরকে একসাথে নোট করে রাখতে হবে। তুমি জৈব যৌগ চ্যাপ্টারটা পড়ে ফেললা বাট এই টপিকগুলো তুমি নোট করা থাকলো না, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন আসলে কমপ্লিট হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবস্থা। আমরা যখন জৈব যৌগ পড়বো বলে চিন্তা করি আমরা খুব উচ্ছ্বসিত থাকি, তারপরে দেখা যায় যে আমরা জৈব যৌগ পড়ার শেষের দিকে এই অবস্থা হয়। আচ্ছা, তোমরা অনেকেই সম্ভবত একটু শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি একটু জোরে কথা বলার, আশা করি ঠিক হয়ে যাবে। আর যারা হেডফোন আছে না, হেডফোন নিয়ে কথা বললে মনে হয় কথাটা ক্লিয়ার হবে। ভাই আমি হেডফোন দিয়েই কথা বলতেছি আসলে। আচ্ছা, মানে স্লো শোনা যায় তো, অনেক আস্তে শোনা যায়, এই জন্য একটু জোরে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, এখন কি ঠিক আছে ভাইয়া? এখন এখন যেটা বলতেছি। হ্যাঁ, এখন যেটা বলছেন এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া পুরা আমরা যারা ক্লাস করতেছি চেষ্টা করি একটু মন দিয়ে ক্লাসটা করার। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা সামারি। এটা কিসের সামারি? এটা হচ্ছে গত প্রায়
8 থেকে 10 বছরে, গত প্রায় 8 থেকে 10 বছরে আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় আমাদের সেকেন্ড পেপার থেকে আসে বিভিন্ন প্রশ্নের একটা লিস্ট এখানে দেওয়া আছে, যে প্রতিটা চ্যাপ্টার থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে। তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবা যে প্রতি বছর কোনো মিস ছাড়া যে চ্যাপ্টার থেকে প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের জৈব রসায়ন, ডেন্টাল হোক মেডিকেল হোক, সেখান থেকে প্রতি বছর অনেকগুলো প্রশ্ন আসছে। তাই তোমার যত বিরক্তি লাগুক না কেন, যত খারাপই লাগুক না কেন, চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই পড়তে হবে, এভাবে কোনো ছাড় নেই। তো সেজন্য আজকে আমরা পড়া শুরু করব। কিন্তু 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 সমস্যা যেটা, সেটা হচ্ছে এটা, আমরা যখন ফিজিক্স বা ম্যাথ বা অন্য চ্যাপ্টার যখন পড়তে যাই আমরা খুবই উচ্ছ্বসিত থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে কেমিস্ট্রি ক্লাস করতে গেলে আমাদের এরকম অবস্থা, যেটা আমার এক সময় হতো। তাই আমি চেষ্টা করবো আজকে যেন তোমাদের এই অবস্থা না হয়। আমরা চেষ্টা করব যে একটু মজা করে ক্লাস নেওয়ার, দেখি কতটুকু পারি। আচ্ছা, এখন আসো, আহ এই যে দুজন বিজ্ঞানীকে তুমি দেখতে পাচ্ছ, একজন হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস আর একজন হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার। তো 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রথম জৈব যৌগ সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন, এবং 1815 সালে উনি প্রথম ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ দিয়েছিলেন, যেটার মূল কথা ছিল এরকম যে জৈব যৌগকে কখনো আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারবো না, বরং সেটা প্রাণী থেকে এবং উদ্ভিদ থেকে আসতে হবে। সেটা ছিল প্রাণশক্তি মতবাদের মূল কথা। কিন্তু ওনার স্টুডেন্ট, এই বার্জিলিয়াস স্টুডেন্ট ছিলেন ফ্রেডরিক ওহলার। তিনি 1828 সালে তিনি প্রথম ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করে দেখান। সেই বিক্রিয়াটা ছিল এরকম, তাহলে দেখো, একটা NH4Cl একটা অজৈব যৌগ, লেড সায়ানেট সেটাও একটা অজৈব যৌগ। তো দুটো অজৈব যৌগ থেকে আমরা পরীক্ষাগারে একটা ইউরিয়া তৈরি করছি, যেটা হচ্ছে একটা জৈব যৌগ। প্রথম দেখায় মনে হতে পারে এটা একটা সাধারণ বিক্রিয়া, প্রথম দেখায় মনে হতে পারে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো বিক্রিয়া না, বাট একটু যদি চিন্তা, সাউন্ড আসে না স্যার? এখন কি একেবারে আসতেছে না? না না, এখন মাঝে তো একবারে আসে নাই। আচ্ছা, আমি তাহলে আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে ভাইয়া? এখন এখন যেটা বলছি, জি ভাই, হচ্ছে কি মাঝে মাঝে একটু আপ ডাউন করছে, মনে হয় ইয়ারফোনটা একটু দূরে চলে যাচ্ছে, তখন আস্তে শোনা হচ্ছে, এমন কিছু হতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন একটু জানেন, আমাকে যদি অসুবিধা হয় আমাকে একটু জানায়েন। জি জি। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা খেয়াল করো। এটা প্রথম দেখে মনে হতে সাধারণ একটা বিক্রিয়া, কিন্তু মজার জিনিস হলো এই বিক্রিয়াটা হওয়ার আগে আমরা জানতাম না যে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। এই বিক্রিয়ার পর থেকে বেসিক্যালি জৈব যৌগ নিয়ে খুব ইন্টেন্সিভলি গবেষণা শুরু হয়, এবং আমরা আমাদের জীবনে বিভিন্ন প্রয়োজনে জৈব যৌগকে ব্যবহার করা শুরু করি। তো তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এখন যে জায়গায় আছো, তোমার সামনে হয়তো একটা ফোন আছে, তোমার সাথে একটা কাগজ খাতা একটা কলম আছে, তুমি একটা টেবিলে বসে আছো বা একটা চেয়ারে বসে আছো। একটু চিন্তা করলে তুমি দেখতে পাবো যে তোমার প্রত্যেকটা জিনিস তোমার আশেপাশে কিন্তু জৈব যৌগ দিয়ে তৈরি। তুমি যে ফোন ইউজ করছো সেটা প্লাস্টিকের তৈরি, সেটা একটা জৈব যৌগ। তোমার হাতের যে কলমটা, তোমার হাতের যে খাতাটা, তুমি যে চেয়ারে বসে আছো, প্রত্যেকটা জিনিস কিন্তু জৈব যৌগ দিয়ে সুপার মডিফাইড তৈরি করা আছে। তাহলে তুমি একটু চিন্তা করো, আজকে থেকে 300 বছর আগে যখন জৈব যৌগ আমরা তৈরি করতে পারতাম না ল্যাবরেটরিতে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারতাম না। এই বিক্রিয়াটার পরে কিন্তু বেসিক্যালি আমরা জৈব যৌগ নিয়ে কাজ করা শুরু করছি, গবেষণা শুরু করছি, এবং এই বিক্রিয়া একটা মানে যুগান্তকারী বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। আমরা জানি যে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের তুলনায় অনেক বেশি। এর কারণ হচ্ছে তিনটা, যেগুলো আমাদের মনে রাখতে হবে, সেগুলো প্রায় পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে। সেগুলো হচ্ছে কি, ক্যাটেনেশন, পলিমারকরণ আর সমানুতা। এই যে ক্যাটেনেশন, এটা বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে আসলে শিকল তৈরি করার প্রক্রিয়া। ক্যাটেনেশন হচ্ছে শিকল তৈরি করার একটা প্রক্রিয়া, আমি এটা সামনে আরো দেখবো। পলিমারকরণ হচ্ছে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে যাওয়া, আর সমানুতা হচ্ছে দেখতে একই রকম কিন্তু আসলে একই না। তোমরা এই সিলেবাসে পড়ে আসছিল, তোমরা খুব ভালো করে জানো, তারপর আমরা রিভাইজ করছি। আর এই যে আমরা নাইস জবস লিখছি, এটা আমরা কি বোঝাচ্ছি? এটা হচ্ছে বেসিক্যালি একটা জৈব যৌগ কি কি মৌল দিয়ে সাধারণত তৈরি হয়ে থাকে তার একটা লিস্ট। আমরা এখানে নাইস দিয়ে নাইট্রোজেন বুঝাইছি, সি দিয়ে কার্বন, এইচ দিয়ে হাইড্রোজেন,
ও দিয়ে অক্সিজেন, ও দিয়ে ফসফরাস, এস দিয়ে সালফার। তো এই মৌলগুলো দিয়ে সাধারণত কমনলি জৈব যৌগ প্রস্তুত করা হয়। এখান থেকে একবার মেডিকেলে প্রশ্ন আসছিল, তাই আমরা একটু এখানটা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা জানবো ওই যে আমরা ক্যাটালিস্ট বললাম না, সেটা বেসিক্যালি একটা রূপভেদ। কেমন রূপভেদ? আমরা জানি ছোটবেলা থেকে পড়ছি আমরা যে কার্বনের দুইটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট এবং হীরা। তোমরা ছবিতে যে দুইটা ছবি দেখতে পাচ্ছ, গ্রাফাইট দেখতে একরকম, হীরা দেখতে একদম 180 ডিগ্রি অপোজিট, কিন্তু তারপর তারা কিন্তু বেসিক্যালি একই জিনিস দিয়ে তৈরি। ওরকমই একটা রূপভেদ কার্বনের, ঠিক সেরকম অন্য একটা রূপভেদ হলো ক্যাটেনেশন। এই যে তুমি একটা শিকড় দেখতে পাচ্ছ না, যেখানে অনেকগুলো ছোট ছোট অংশ যুক্ত হয়েছে, ওরকম ক্যাটেনেশনের ক্ষেত্রে অনেকগুলো ছোট ছোট কার্বন যুক্ত হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা একটু আগাই। তো এই যে ক্যাটেনেশন বা এগুলাকে আমরা ফুলারিন বলি। কার্বনের C30 থেকে C70 পর্যন্ত যে রূপভেদটা, তাদেরকে আমরা বলি কি? ফুলারিন বলি। এমন না যে C60 কে আমরা ফুলারিন বলি, ব্যাপারটা এমন না। আমরা সবগুলোকে C30 থেকে 70 পর্যন্ত সবাইকে আমরা ফুলারিন বলি। তার মধ্যে থেকে একটা যেটা হচ্ছে C60, সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ সেটা দেখতে বাকি বলের মতন। এটা প্রায় আমাদের পরীক্ষায় আসে, যেটা আকৃতি হচ্ছে ফুটবল বা গম্বুজের মতন। এখানে সংকলন কেমন থাকে? sp2 সংকলন থাকে। আণবিক ভর থেকে 720, কার্বন সংখ্যা 60। এটা মনে রাখতে, এটা পরীক্ষায় আসে। আমরা যে আরেকটা ছবি দেখি, এটা দেখতে একটা এরকম থাকে। আচ্ছা, তো এই যে আমরা ক্যাটেনেশনের কথা বললাম, ক্যাটেনেশন এই ধর্মটা কিন্তু তুমি সব মৌলের ক্ষেত্রে পড়ো না। কার্বনের মতো আরো অনেক অধাতু আছে, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, কিন্তু ওদের ক্ষেত্রে আমরা ক্যাটেনেশন কার্বনের মতো করে পাই না। কেন পাই না? কারণটা হচ্ছে এখানে যে দুইটা কার্বনের মধ্যে বন্ধন শক্তি অনেক বেশি থাকে। কত থাকে? 247 কিলোজুল পার মোল। এটা প্রায় পরীক্ষায় আসে। সেটাই হচ্ছে বেসিক্যালি কার্বনের ক্যাটেনেশনের সফলতার মূল কারণ। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে কার্বন কার্বন বন্ধন শক্তি কেন এত বেশি, সেটার উত্তর হচ্ছে কার্বনের যে ইলেকট্রন, তার মানে প্রতিটা কার্বনের পরমাণুর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধটা খুব ছোট, সেটা কত? 0.077 ন্যানোমিটার। এটা একটা কারণ। আর হচ্ছে ঋণাত্মকতা অনেক বেশি, সেটা হচ্ছে 2.5। আচ্ছা, এখন আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না আশা করি, কারণ অন্যরা শুনতে পাচ্ছে ঠিক মতো। আচ্ছা, ঠিক আছে, আমরা আগাই। তো আরেকটা যেটা আমরা বলেছিলাম, ক্যাটেনেশন সমানতা পলিমারকরণ। তো পলিমারকরণটা যদি আমরা দেখি, পলিমারকরণ মানে হচ্ছে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে যাওয়া। যেমন ইথিন থেকে পলিথিন তৈরি হয়। এই বিক্রিয়াটি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? কারণ এই বিক্রিয়ায় যে প্রভাবক গুলা, সেগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। যেমন এখানে প্রভাবক হিসেবে থাকে অক্সিজেন, তাপমাত্রা থাকে 200 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ থাকে 1000 থেকে 1200 ATM পর্যন্ত। আচ্ছা, এখন তোমরা একটু মনে করার চেষ্টা করলে দেখবা আমাদের জৈব যৌগে কিন্তু আমরা কোথাও অক্সিজেন প্রভাবক আর তেমন একটা কোথাও পড়িনি, এই জায়গাটাতে পড়ছি। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা। তো এখন আমরা একটু ছোটবেলায় কিছু জিনিস রিভাইজ দিব, যেগুলো আমাদের এবারও আছে, এবং এগুলো একটু রিভাইজ দিলে আমাদের পরবর্তী পড়াগুলো বোঝা সহজ হয়ে যাবে। আচ্ছা, আসুন, প্রথম হচ্ছে আমরা কিছু জৈব যৌগের বৈশিষ্ট্য দেখি। আমরা জানি এটা কি দ্বারা তৈরি, এবং আমরা জানি এটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। এবং জৈব যৌগ যেহেতু সমযোজী বন্ধন দ্বারা গঠিত এবং সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, তাই এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। এই ক্ষেত্রে তোমার বইয়ে দেওয়া আছে, তোমার ডাইজেস্টে দেওয়া আছে, অসুবিধা নেই। আর যেহেতু সমযোজী যৌগ দ্বারা গঠিত, সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তাই এটা কখনোই পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। কোথায় দ্রবীভূত হবে? অপোলার। যেমন ইথার বা বেনজিন, এগুলো হচ্ছে অপোলার দ্রাবক, এসবে তারা দ্রবীভূত হবে। আচ্ছা, তবে জৈব যৌগ হওয়ার পরও কিছু যৌগ আছে যারা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। তারা কারা? তারা হচ্ছে চিনি এবং অ্যালকোহল। কেন পানিতে দ্রবীভূত হয়? কারণ তাদের মধ্যে হাইড্রক্সিল মূলকটা আছে। হাইড্রক্সিল মূলক আংশিক পোলার হয়ে যে তাদেরকে পানিতে দ্রবীভূত করতে পারে। আচ্ছা, সমতা সংখ্যা আমরা জানি। আর যেটা লাগবে 7 নাম্বারটা দেখো, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের উপর। আমরা এর কিছুক্ষণ আগে বলেছিলাম জৈব যৌগের সংখ্যা জৈব যৌগের থেকে অনেক বেশি। কেন বেশি আমরা পড়েছিলাম, তাতে উদাহরণ হচ্ছে কি এখন যেটা জানলা 80 লক্ষের উপর। আসলে তোমরা এগুলো পারো। তার পাশাপাশি আমরা একটু দেখে নিই যে অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি। মোটামুটি সবগুলো হচ্ছে তার বিপরীত। এবং দেখো
তার সংখ্যাটা কত 1 লক্ষেরও কম। তো এখানে খুব সহজে বোঝা যাচ্ছে যে জৈব যৌগ অবশ্যই অজৈব যৌগ থেকে অনেক পরিমাণ বেশি থাকে। আচ্ছা আমরা আগাই। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন জৈব যৌগের, এটা প্রায় পরীক্ষায় আসে। আমাদের বইয়ে এটা সরাসরি দেওয়া নাই, আমাদের বইয়ে এটার অন্যভাবে দেওয়া আছে। আমরা এটা খেয়াল করি, দেখো প্রথমে আমরা জৈব যৌগকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মুক্ত শিকল বা এলিফ্যাটিক, বদ্ধ শিকল যেখানে হচ্ছে সাইকেল থাকে। এলিফ্যাটিক শব্দটা আসলে আসছে তোমার চর্বি থেকে, চর্বি থেকে প্রথম গ্রিক শব্দ ছিল, সেখান থেকে এলিফ্যাটিক নামকরণ করা হয়েছে। কিছু কিছু থেকে সরল একদম মনে করো 5টা কার্বন একসাথে যুক্ত আছে এরকম, আর কিছু থেকে শাখা যুক্ত, আমরা এগুলো পড়ছি। এই দুটাকে আবার ভাগ করা যায় সম্পৃক্ত এবং অসম্পৃক্ততে। আমরা জানি ভালো করে যে যদি সিঙ্গেল বন্ড থাকে তখন আমরা সম্পৃক্ত বলি, আর যদি ডাবল বা ট্রিপল বন্ড থাকে তখন আমরা অসম্পৃক্ত বলি। যাই হোক এটা আমরা সবাই পারি। আমরা একটু বদ্ধ শিকলে আসি। বদ্ধ শিকল দেখো কিছু হচ্ছে তোমার কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, আর কিছু হচ্ছে হেটেরোসাইক্লিক। এটা মানে কি? মানে হচ্ছে যদি আমার সাইকেলের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কেউ না থাকে তখন তাকে বলি কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, কেউ থাকলে তখন বলি হেটেরোসাইক্লিক। আচ্ছা এটাকে ভাগ করছে কিসে? অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিকে। যেটা অ্যারোমেটিক ধর্ম থাকে, তার মানে কাদেরকে আমরা অ্যারোমেটিক এবং কার্বোসাইক্লিক বলবো? যাদের ক্ষেত্রে আমরা দেখবো যে একটা বলয় আছে, একটা সাইকেল আছে, এবং সেই সাইকেলের মধ্যে কোনো সাইকেলটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কেউ নাই। সাইকেলের বাইরে যেই ধরো না কেন সেটা আমার হেডেক না, সাইকেলটার মধ্যে যদি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কেউ না থাকে তাহলে আমি এটাকে কি বলবো? অ্যারোমেটিক এবং কার্বোসাইক্লিক বলবো। আচ্ছা তাদের মধ্যে কি আছে দেখো, বেনজিন তুমি চিনো, ন্যাফথালিন 2টা রিং যুক্ত, ফেনল বেনজিন রিংয়ের বাইরে ওএইচ থাকবে, টলুইন, বেনজোইক অ্যাসিড, এই সবগুলোতে কিন্তু বেনজিন রিংয়ে কোনো ঝামেলা নাই, তাই এদেরকে আমরা অ্যারোমেটিক এবং কার্বোসাইক্লিক বলছি। অ্যালিসাইক্লিক কাদেরকে বলছি? যেখানে কোনো অ্যারোমেটিক ধর্ম থাকবে না কিন্তু একটা সাইকেল থাকবে। দেখো সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপেন্টেন, এগুলো হচ্ছে তার উদাহরণ, এগুলো আমরা মোটামুটি পারবো। চলে আসি হেটেরোসাইক্লিকে। এখানে দেখো একটা হচ্ছে হেটেরোসাইক্লিক, হেটেরো অ্যারোমেটিক। হেটেরো অ্যালিসাইক্লিক মানে হচ্ছে একটা সাইকেল থাকবে, সেখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কেউ থাকবে, কিন্তু তার অ্যারোমেটিকতা থাকবে না। একটা মাত্র উদাহরণ আমাদের বই আছে, ইথিলিন অক্সাইড। আর যদি হেটেরো অ্যারোমেটিক খুঁজি তাহলে হচ্ছে পিরিডিন, ফিউরান, থায়োমিন, থায়োফিন, পাইরোল, এরকম বেশ কিছু উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে। আচ্ছা আমরা একটা আগাই। এখন তোমরা যে শ্রেণীবইতে দেখবে, এটা আমাদের বই দেওয়া ছিল আসলে, উপরের এটা এটা আমাদের বইয়ে বের হয়েছিল। আর আমরা এখন পিরিডিন এবং বেনজিন একটু পার্থক্য দেখবো। খেয়াল করে দেখো বেনজিনের গঠনটা এরকম, যেখানে অ্যারোমেটিক করতে থাকে, এবং পিরিডিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটা সাইকেল আছে, কিন্তু সেই সাইকেলের কার্বনের বদলে হাইড্রোকার্বন ভিন্ন অন্য একটা মৌল এন বিদ্যমান, তাই এদেরকে আমরা বলতেছি হেটেরো অ্যারোমেটিক। পিরিডিন ছাড়াও আছে কি, থায়োফিন আছে যেখানে সালফার থাকে, ফিউরান আছে যেখানে অক্সিজেন থাকে, পাইরোল আছে যেখানে নাইট্রোজেন থাকে। আশা করি এগুলো আমরা পারবো। আচ্ছা চলে আসি, এই যে সমজীব বন্ধন দিয়ে গঠিত আমরা পড়লাম, এই সমজীব বন্ধনকে ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা 2টা তত্ত্ব দিয়েছিলেন আমাদেরকে। প্রথমে ছিল ইলেকট্রনীয় মতবাদ, যেটা বিজ্ঞানী লুইস দিয়েছিলেন। তোমরা একটা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা হাইড্রোজেন তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের বন্ধন তৈরি করছে। এভাবে একটা ঘটনা আমরা বিজ্ঞানী ইলেকট্রনীয় মতবাদ দেওয়া হয়েছিল প্রথমে, পরবর্তীতে আমরা অরবিটাল মতবাদ পাইছি। কারণ সবসময় এই ইলেকট্রন গুলো এক জায়গায় অবস্থান করে, তারা একটা এরিয়ার মধ্যে ঘুরতে থাকে। তো সেজন্য আমরা পরবর্তীতে অরবিটাল বা অরবিটাল অধিক্রমণের মতবাদটা পড়েছিলাম। আচ্ছা তো এই যে অরবিটাল তৈরি হয়, এই অরবিটাল গঠনে কিছু শর্ত আছে যেগুলো আমাদের মাঝে পরীক্ষা আসে। এগুলো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার আমরা পড়েছিলাম, যে বন্ধন গঠন করতে হলে অরবিটাল সময়ে অর্ধপূর্ণ থাকা লাগে, শক্তি অনুরূপ হতে হয়, সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ হতে হয়, এবং ইলেকট্রনের বিপরীতমুখী ঘূর্ণন হয়। এটা মানে কি, আমরা স্পিনের কথা পড়েছি সবাই, যে একটা অরবিটালে যদি প্লাস দিকের স্পিন থাকে তাহলে অন্য যে ইলেকট্রনটা সেই অরবিটালে প্রবেশ করবে তা অবশ্যই বিপরীতমুখী ঘূর্ণন বিশিষ্ট হতে হয়। আর এখানে দেখো একটা সূত্র দেওয়া আছে, যে যৌগের সিগমা বন্ধনের সংখ্যা নির্ণয়ের সূত্র। এটা প্রায় পরীক্ষায় আসে, তোমাকে বলবে যে NH3 একটা যৌগ, তার মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে, এর বা C2H6 একটা যৌগ, তার মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে। এরকম প্রশ্ন প্রায় আমাদের মেডিকেলে বা অন্যান্য ভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসে।
খুবই সহজ। আমরা যেটা করবো তার টোটাল পরমাণু সংখ্যা থেকে 1 মাইনাস করে দিব। একটা উদাহরণ দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো এটা। আশা করি অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের পার্থক্য। এটা আমাদের বইয়ে ছিল। এটা খুবই সহজ, আমরা ছোটবেলা থেকে এটা পড়ি এবং মোটামুটি সবাই আমরা এটা পারি। যেটা আমাদের এখান থেকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে লাস্ট পয়েন্টটা। লাস্ট পয়েন্টে একটু খেয়াল করে দেখো যে শঙ্কু অরবিটাল, বিশুদ্ধ অরবিটাল সব ক্ষেত্রেই সিগমা বন্ধন হয়, কিন্তু তুমি যদি পাই বন্ধনে আসো এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটাল গুলোতে পাই বন্ধন করতে পারে। তো তুমি যখন জিজ্ঞেস করবে ভর্তি পরীক্ষায় যে পাই বন্ধন নিচের কোন অরবিটালে ঘটে, তুমি খেয়াল করবে সেখানে পি ডি অথবা এস থাকতে হবে, এস অরবিটালে হবে না। পি ডি এস এবং আরেকটা শর্ত কি, সেটা অবশ্যই বিশুদ্ধ অরবিটাল হতে হবে, শঙ্কর অরবিটাল হলে হবে না। আচ্ছা, এই যে ছকটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে প্রায় বিভিন্ন ধরনের এমসিকিউ আসে। কখনো কখনো বন্ধন কোণ নিয়ে এমসিকিউ আসে, কখনো আকার নিয়ে গঠন নিয়ে এমসিকিউ আসে, কখনো তার এস বৈশিষ্ট্য কত পার্সেন্ট সেখান থেকে এমসিকিউ আসে, এমনকি কখনো কখনো সংকলন নিয়ে এমসিকিউ আসে। তা মনে হতে পারে এটা তো খুবই সহজ, এটা আমি ফার্স্ট ইয়ার থেকে পড়তেছি বা এসএসসি থেকেও পড়েছিলাম। তো অনেক সময় হয় কি তোমাদের যৌগ দেয়, সাপোজ তোমাকে বললো একটা অ্যালকোহল বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড বলে তোমাকে বলবে যে এই যে বেনজোইক অ্যাসিড এখানে একাধিক ধরনের সংকলন বিদ্যমান কি, এরকম একটা প্রশ্ন করলো বা জিজ্ঞেস করলো নিচের কোন যৌগের মধ্যে একাধিক সংকলন বিদ্যমান। তখন তুমি দেখবে যেখানে ডাবল বন্ড আছে তারা হচ্ছে sp2, কারো যে ট্রিপল বন্ড থাকে তারা sp, কোথাও যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তারা sp3, দেন বেনজিনে থাকে sp2। তো তুমি তাহলে বেনজিন রিংগুলোতে তাহলে তুমি সেভাবে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আমরা তাহলে আগে। আচ্ছা, তো এরপরে যে টপিক সেটা হচ্ছে সমগোত্র শ্রেণী এবং কার্যকরী। সমগোত্র শ্রেণী কার্যগুলো আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ছি, এখানে জাস্ট সংজ্ঞাটা তোমাকে একটু মনে রাখতে হবে। আমরা একটু ওয়ান বাই ওয়ান আসি। সমগোত্র শ্রেণী ক্ষেত্রে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সাধারণ সংকেত। একই গোত্রের প্রত্যেকের জন্য কিছু সাধারণ সংকেত বিদ্যমান, নির্দিষ্ট একটা কার্যকরী মূলক থাকে এবং পরপর দুইটা যৌগে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন হচ্ছে CH2, এটা প্রায় পরীক্ষায় আসে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে এবং এটার প্রত্যেকের রাসায়নিক ধর্ম সেম থাকে, প্রায় একই ধরনের রাসায়নিক ধর্ম থাকে। এখানে একটু আমাদের মধ্যে অনেকে কনফিউজ হয় যে রাসায়নিক ধর্ম যেহেতু সেম, ভৌত ধর্ম মনে হয় সেম হবে ওদের, কিন্তু তুমি চিন্তা করে দেখো তার কার্বনের সংখ্যা যখন বাড়তে থাকে তখন কিন্তু তার আণবিক ভরও বাড়তে থাকে, আর আণবিক ভর যখন বাড়তে থাকবে স্বাভাবিকভাবে কিন্তু তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা সবই পরিবর্তন হবে। তাই আমরা যেটা ভালো করে মনে রাখবো সেটা হচ্ছে সমগোত্র শ্রেণীতে যদিও রাসায়নিক ধর্মগুলো সেম থাকে, ভৌত ধর্ম কিন্তু কখনোই সেম থাকে না। আশা করি কারো ভুল হবে না। আচ্ছা, সমগোত্র শ্রেণী পড়ার পরে যেটা আমাদের পরীক্ষা হয় সেটা হচ্ছে সমগোত্র শ্রেণী থেকে কোন একটা নাম দিয়ে বলে তার কার্যকরীমূলক নিচের কোনটি। তাই আমরা কার্যকরীমূলকগুলো একটু ভালো করে খেয়াল করব। আমরা এই যে ছবিতে যেগুলো কার্যকরীমূলক দেখতে পাচ্ছ আমাদের বইয়ে মোট 11টার মতো দেওয়া আছে, আর ডাইজেস্টে তুমি 11টার বাইরেও 23টার মতো পাবা, এগুলো 29টার মতো পাবা, যেগুলো একটু আমাদের রিভাইজ দিয়ে যেতে হবে, কারণ ইতিপূর্বে মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রায় 3টার মতো প্রশ্ন এসেছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে 17টা দিয়েছিলাম, এখন হচ্ছে সেখানে বাকি 29টা, এগুলো বেসিক্যালি আমাদের ডাইজেস্টে তোমরা পেয়ে যাবা। আশা করি তোমাদের টেলিগ্রাম গ্রুপে ডাইজেস্টের কপি দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আছে, সেখানে তোমরা দেখে নিতে পারবা। তোমাদের হয়তো মনে আছে যে এখান থেকে গত কয়েক বছরে প্রায় 3বার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল এই জায়গা থেকে, এই দুইটা স্ল্যাট থেকে। আচ্ছা, তো এখন যেটা দেখছি আমরা সেটা হচ্ছে কিছু কার্যকরী মূলকের নাম দেওয়া আছে, তাদের গঠন দেওয়া আছে এবং প্রিফিক্স সাফিক্স বলে কিছু কথাবার্তা আছে। আমরা দেখবো এই জিনিসটা আমাদের কেন লাগবে। কোন একটা যৌগে, র্যান্ডম কোন একটা যৌগে যদি একের অধিক কার্যকরী মূলক থাকে তখন তার নামকরণে ঝামেলা হয়। আমরা তো দুইটাকে তার প্রধান কার্যকরী মূলক বলতে পারবো না, কোন কার্যকরী মূলকটাকে আমরা
প্রধান কার্যকরীমূলক বলবো আর কোনটাকে শাখা হিসেবে কাউন্ট করব, সেটার জন্য আমরা এই সিরিজটা ইউজ করি। এই সিরিজে দেখো যে যত নিচে আছে সে তত কম সক্রিয়। মনে করো 13 নাম্বার আছে কি অ্যালকেন, অ্যালকেন হচ্ছে সবচেয়ে কম সক্রিয়, আর সবার উপরে যে আছে কার্বক্সিলিক অ্যাসিড সে খুব বেশি সক্রিয়। তো তাহলে এটা আমাদের কেন মনে রাখতে হবে? এই 1 থেকে 13 পর্যন্ত সিরিয়ালটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, একদম সিরিয়ালি। কেন করতে হবে? কারণ এখানে তোমার প্রশ্ন আসবে এরকম যে নিচের কোন কার্যকরীমূলকটি অধিক সক্রিয়। এখন তুমি যদি সিরিয়ালটা না জানো তাহলে তুমি তো মার্ক করতে পারবে না। আবার প্রশ্ন এমন দিতে পারে তোমাকে কোনো একটা যৌগ দিয়ে দিবে, সেই যৌগের ক্ষেত্রে ক্রম দিয়ে দিবে তোমাকে, মনে করো বলবে নিচের কোন ক্রমটি সঠিক সক্রিয়তার ক্ষেত্রে, তো তোমাকে 4টা ক্রম দিয়ে দিবে। সেই ক্রমের মধ্যে এই প্রতিটাতে মনে করো 3টা করে ক্রম দিয়ে অপশন দেওয়া থাকবে। তো তখন তুমি যদি এই সিরিয়াল যদি না জানো তুমি কিন্তু মার্ক করতে পারবে না। তাই আমাদের করতে হবে কি এই সিরিয়ালটা মুখস্থ করতে হবে। যখন আমরা দেখবো যে এরকম কোন একটা টপিক আমাদের সামনে আসছে যে টপিকটা আমাকে একদম সিরিয়ালি মুখস্থ করতে হচ্ছে কোনো বুঝার সুযোগ ছাড়াই, তখন আমরা চেষ্টা করব সেটাকে ভাগ ভাগ করে মুখস্থ করতে, বা দেখতে যে কোনো বুদ্ধি বের করা যায় কিনা কিভাবে মুখস্থ করা যায়। তোমরা একটু খেয়াল করো পরের স্লাইডটাতে, খেয়াল করো যে 13টা সিরিজ কত লাস্ট স্লাইডে দেওয়া ছিল সেটা আমরা এখানে দেখালাম, কিন্তু এখানে আমরা একটু ভাগ করে নিয়েছি। যেমন দেখো প্রথমে দুটো অ্যাসিড ছিল, কার্বক্সিলিক অ্যাসিড এবং সালফোনিক অ্যাসিড। তারপরে কি আছে? কিছু আইড আছে, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড ছোট হয় কে? তোমরা সবাই জানো অ্যালডিহাইড ছোট হচ্ছে কিটোন। কারণ অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটাকে মিক্স করে আমরা কার্বনিল গ্রুপ বলি। এরপরে দুটো অল আছে, অ্যালকোহল আর থাইল। তারপর আছে কিছু ইন, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। আর লাস্টের কিন কাইনের ক্ষেত্রে হিসাব করে দেখবে সেখানে হচ্ছে 2 3 1। প্রথমে 2 মানে অ্যালকিন, তারপরে কাইন, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে কেন বা অ্যালকেন। তাহলে দেখো এই 13টা তুমি মুখস্থ না রেখে তুমি যদি আমাদের পাশের অ্যাসিড, আইড, অল, ইন সেটাও যদি মুখস্থ রাখো তাও কিন্তু তুমি মোটামুটি দাগাতে পারবে। তোমার যখন 4টা অপশন দিবে তার মধ্যে তুমি কিন্তু এখান থেকে ক্লাসিফাই করে দিতে পারবে সহজে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা এই দুটো স্লাইড এটা শিখলাম যে আমাদের যদি কোনো একটা কিছু এভাবে মুখস্থ করতে হয় তাহলে আমরা কিছু ভাগ করে নিব, কিছু গ্রুপে ভাগ করে নিব, তাহলে আমাদের জন্য মার্ক করাটা ইজি হবে। আচ্ছা, তো এখন টপিক হচ্ছে নামকরণ। আমরা যেটা বলেছিলাম একটু আগে, নামকরণের ক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম যে সমগোত্র শ্রেণীর লিস্টে নামকরণের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু মজিন যেটা সেটা হচ্ছে নামকরণ থেকে আমাদের মেডিকেলে তেমন একটা প্রশ্ন আসে না, খুবই কম। আমরা বেসিক যে ধারণা রাখা দরকার সেটা রেখে টপিকটি স্কিপ করব। তাহলে খেয়াল করে দেখো প্রথমে আছে কি নামকরণ করার 3টা পদ্ধতি আছে। সাধারণ বা প্রচলিত পদ্ধতি যেটা একসময় ইউজ করা হতো এখন আর ইউজ করা হয় না, তারপর ছোট জাতক পদ্ধতি, আর হচ্ছে জেনেভা বা ইউপেক পদ্ধতি। এই ইউপেক পদ্ধতি বেসিক্যালি আমরা ইউজ করি। তোমরা যখন যেটা পড়লা 2 3 ট্রাইনাইট্রো পেন্টেন এই টাইপের যেগুলো পড়ছিলা সেগুলো সবই ছিল জেনেভা বা ইউপেক পদ্ধতিতে নামকরণ। এখানে 3টে ধাপ থাকে, একটা প্রিফিক্স থাকে, একটা রুট ওয়ার্ড থাকে, একটা সাফিক্স থাকে। এর বেশি কিছু আমাদের পড়তে লাগবে না। আমরা কয়েকটা ইনফ্লুয়েন্স দেখবো এখান থেকে যে ফর্মিক অ্যাসিড সেটা আমরা পিপটাই বা পিপ বলে পাই, আর্থ্রোপোডের মধ্যে পাই, সেটা নামটা করা হয়েছে পিপের ল্যাটিন নাম ফর্মিক থেকে। তারপরে অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার একটা উপাদান, সেখান থেকে অ্যাসিটাম থেকে নামকরণটা করা হয়েছে। প্রোপানিক অ্যাসিড এটা তৈরিতে আবিষ্কার করা হয়েছিল প্রথম, সেখান থেকে প্রোপ্যানস থেকে নামকরণটা করা হয়েছে। আর বিউটারিক অ্যাসিডটা নামকরণ করা হয়েছে মাখনের ল্যাটিন শব্দ বিউটাইরাম থেকে। তো এখান থেকে বেসিক্যালি নামটা আমরা কালেক্ট করে পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কার্যকরীমূলকের ক্ষেত্রে নামটা প্রয়োগ করছি। যাই হোক নামটা আমাদের এতটুকুই লাগবে, এর বাইরে বেশি কিছু লাগবে না। আমরা পরের টপিক আস্তে করে চলে যাব। তো আমাদের পরের টপিক হচ্ছে সমানতা। একটু খেয়াল করলে দেখো তোমরা কিন্তু ছোটবেলা থেকে সমানতা পড়ছো অনেকবার, তারপরে সমানতার যে মেইন সংজ্ঞাটা এই সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এরকম: একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত এবং ত্রিমাত্রিক অবস্থান। কি বললাম? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত এবং ত্রিমাত্রিক অবস্থান বা ত্রিমাত্রিক
অবস্থানযুক্ত যৌগকে আমরা পরস্পরের সমাণু বলবো, ঠিক আছে? আর এই সমাণু কার কতটি বা কোন একটা যৌগের সমাণু কতটা বের করতে হবে, সেটা করার জন্য আমাদের অবশ্যই তার কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা দিয়ে সম্পৃক্ততা যাচাই করতে হবে। সম্পৃক্ত যাচাই মানে কি? সম্পৃক্ত যাচাই মানে হচ্ছে সে অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন সেটা বের করা। তার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা সেটা চেক করে বের করা। তো যেমন মনে করো CnH2SN+2, আমরা জানি এটা কিসের সাধারণ সংকেত? এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, আর এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তাহলে যখন তোমাকে র্যান্ডম কোনো একটা যৌগ দিল, তার আণবিক সংকেত দিয়ে বললো এটা সমাণুগুলো বের করো, তাহলে তুমি প্রথমে এটি সম্পৃক্ত যাচাই করে দেখবে যে সেখানে ডাবল বন্ড আসবে কি আসবে না, সেটা হচ্ছে প্রথম কাজ। আর এমন যদি থাকে যে কোনো একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন তার সাথে একটা অক্সিজেন দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি শিওর হয়ে যাবা সেখানে অ্যালকোহল বা ইথারে আমাদের সমাণুগুলো আসবে। যেমন মনে করো এই যৌগটা দেওয়া আছে কি C5H11OH, আমরা যদি হিসাব করে দেখবো যে C5H2SN+2 মানে 5 আর তাহলে আমরা বুঝবো যে এখানে এবং ইথারের হিসেবে আমার আর যদি অসংখ্য হাইড্রোকার্বনের সাথে আমার অক্সিজেন থাকে তাহলে সম্ভাব্য সমাণুগুলো অ্যালডিহাইড, কিটোন এবং ইনল। যেমন আমার কোনো একটা যৌগ দেয় বলে এর সমাণু নিচের কোনটি, আমরা অপশনের মধ্যে কিন্তু অ্যালডিহাইড, কিটোন এবং ইনলকে খুঁজবো, আমরা কখনোই সেখানে অ্যালকোহল বা ইথারকে খুঁজতে যাব না। এর একটা কাইন্ড অফ চিট কোড খুব কাজে লাগে পরীক্ষায়, দেখবা যে এখানে এরকম প্রায় এমসিকিউ আসে, সেগুলো দাঁড়ানোর সময় এটা অনেক হেল্প করবে, তোমরা পারলে একটি স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, এবার আসি সমানতার ক্লাসিফিকেশনে। একটু খেয়াল করে দেখো, সমানতাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়, একটা গাঠনিক সমানতা, একটা ত্রিমাত্রিক সমানতা। আর এই গাঠনিক সমানতাকে আমরা ভাগ করি চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম। এখন তোমরা যদি চিন্তা করো যে আমরা এখন এগুলোর সংজ্ঞা পড়বো, ব্যাপারটা আসলে ওরকম না, কারণ আমরা গত 2 বছরে এগুলো অনেকবার পড়ে ফেলেছি, এগুলো বহুবার আমাদের পড়া হয়েছে। আমরা এগুলো সংজ্ঞার দিকে যাব না, বরং আমরা একটু দেখবো আমাদের পরীক্ষা এগুলো আমাদের কেমন হেল্প করবে, পরীক্ষা এখান থেকে কেমন প্রশ্ন আসে এবং সেগুলো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তাহলে একটু আসো আমরা দেখি এতে প্রশ্ন কেমন আসে। কিছু প্রশ্ন আসে এরকম, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোন কার্যকরী মূলকটি মেটামারিজম দেখায় বা টটোমারিজম দেখায়, বলে তোমাকে 4টা কার্যমূলকের নাম দিয়ে দিবে। বা উল্টাও আসতে পারে, তোমাকে বলবে যে সাপোজ তোমাকে বললো কিটোন, কিটোন নিচের কোন সমান্তরটাই দেখাবে। আমি বুঝে যাচ্ছি কার্যকরীমূলক ভার্সেস সমানতা, এভাবে কিছু প্রশ্ন আসে। আবার কিছু প্রশ্ন আসছে এরকম, নিচের কোন যৌগটি মেটামারিজম বা টটোমারিজম দেখায়। তার মানে কি, তোমাকে বলবে এটা সংকেত দিয়ে দিবে তোমাকে, সাপোজ C4H6O, এই সংকেত দিয়ে তোমাকে বলবে যে এই যৌগটা নিচের কোন সমানতা দেখাবে, ঠিক আছে? তখন আমরা কিভাবে ওগুলো বের করব? তুমি অবশ্যই যৌগ প্রত্যেকটা ভেঙে ভেঙে বুঝে বুঝে করে বের করতে অবশ্যই পারবা, তারপর তুমি চিট কোড থাকলে ভালো, কারণ তখন তোমার খুব সহজে অ্যান্সার করাটা কম সময় তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা দেখিনি এই যে বেসিক 2 ধরনের প্রধান প্রশ্ন এখান থেকে আসে, সেগুলো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। তো তোমাদের সাথে যদি খাতা কলম থাকে তোমরা একটু খাতা কলম নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা আমি পরের স্লাইডে দেখাবো। আচ্ছা, এখানে খেয়াল করো আমরা প্রথমে COMTK লিখেছি, এটা যে আমরা মিন করতেছি আমাদের গাঠনিক সমানতাগুলোকে। O দিয়ে অবস্থান সমানতা, M দিয়ে মেটামারিজম, T দিয়ে টটোমারিজম, আর K দিয়ে কার্যকরীমূলক সমানতা। তাহলে আমরা পরবর্তী কিছু কার্যমূলকের নাম দিয়েছি এবং কে কি কি দেখায় সেই ব্যাপারে বলেছি। তাহলে খেয়াল করো কিটোন, কিটোন কি করবে, সে চেইন, অবস্থান, মেটামারিজম, টটোমারিজম আর কার্যকরীমূলক প্রত্যেক ধরনের সমানতা সে দেখাবে। তাহলে আমরা ও কি কি দেখে সেটা মনে রাখতে হচ্ছে সহজ, সে সব দেখে। তুমি এভাবে মনে রাখো যে কিটোন হচ্ছে এমন একটা কার্যকরীমূলক যে সব গাঠনিক সমানতাই দেখাবে। তো তোমাকে যদি যে কোনো একটা গাঠনিক সমানতা জিজ্ঞেস করে নিচে কে এই সমানতা দেখায়, তুমি প্রথমে কিটোনকে বুঝতে থাকবা,
কারণ তুমি জানো যে কিটোন সব ধরনের গাঠনিক সমতা দেখাতে পারে। চলে আসি অ্যামিনে। অ্যামিন একটা দেখাতে পারে না, সেটা হচ্ছে টোটোমারিজম। তাহলে কি দেখাতে পারে তা মনে রাখা হচ্ছে সহজ, সে কি দেখাতে পারে না। তুমি এভাবে মনে রাখো, কিটোন সব দেখাতে পারে, অ্যামিন শুধুমাত্র টোটোমারিজমকে দেখাতে পারে না। এবার আসি অ্যালকেন, অ্যালকাইন এবং অ্যালকাইল হ্যালাইড। আমরা অ্যালকাইল হ্যালাইডকে আরএক্স দিয়ে প্রকাশ করলাম। এই অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন এবং অ্যালকাইন প্রত্যেকেই চেইন এবং অবস্থান এই দুটো সম্বন্ধ দেখায়, চেইন এবং অবস্থান। তারপরে দেখো অ্যালকিন। অ্যালকিন আমরা লিখেছি ও, ও মানে কি অবস্থান সমতা, এবং পাশে লেখা আছে জ্যামিতিক, তার মানে সে এই গাঠনিক সমতার বাইরে জ্যামিতিক সমতা দেখাতে পারবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা পরের পড়তে দেখি। এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো বাইরের দেশে মানুষ অ্যালকোহল খায়, আমরা খাই কোক। তাই সি ও কে, চেইন, অবস্থান আর কার্যকরীমূলক, এই তিনটা অ্যালকোহল দেখাবে। আচ্ছা এরপর হচ্ছে কি অ্যালডিহাইড। সেখানে কি আছে? সি কে, চেইন এবং কার্যকরীমূলক, ইথারে হচ্ছে মেটামারিজ এবং কার্যকরীমূলক। তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা এই টাইপের যে প্রশ্নগুলো আছে, কার্যকরীমূলক ভার্সেস সম্ভাব্যতা, তার একটা সামারি। তো তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এখান থেকে তুমি পড়ো। আমরা একটা রিভার্সে দিয়ে ফেলি। কিটোন সব দেখাই, অ্যামিন টোটোমারিজম ছাড়া বাকিগুলো দেখাই, অ্যালকেন, অ্যালকাইন আর অ্যালকাইল হ্যালাইড চেইন এবং অবস্থান সম্ভাব্যতা দেখাই, আর অ্যালকিন হচ্ছে অবস্থান এবং জ্যামিতিক দেখাই, আর ওদিকে অ্যালকিন হ্যাঁ অবস্থান এবং জ্যামিতিক দেখাই। অ্যালকোহল হচ্ছে কোক, আমরা এভাবে মনে রাখবো। আর অ্যালডিহাইড, ইথার, সিকে আর এমকে। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। তো এখানে খেয়াল করো, আমি আরেকটা যেটা ধরন বলেছিলাম যে তোমাকে একটা যৌগ দিয়ে দিবে, তারপর তোমাকে বলবে যে এই যৌগটা কোন ধরনের সমতা দেখায়। তখন তুমি এটা থেকে আমাদের একটা সামারি, আমাদের বইয়ে দেওয়া আছে, আমি যে সামারি করেছি যে এই যৌগগুলা এই সমতা দেখাতে পারে। তুমি যদি প্রশ্ন যদি দেয় তাহলে সেটা এই অপশনগুলো থেকে দিবে, কারণ আমাদের বইয়ে টোটাল এই অপশনগুলো ঘুরে ফিরে দেওয়া আছে। তো তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখান থেকে ইনশাল্লাহ যদি এখান থেকে প্রশ্ন করে তবে এই অপশনগুলো দিবে, প্রশ্ন দিবে এবং আশা করি তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তো আমরা গাঠনিক সম্বন্ধে শেষ করলাম, এখন আমরা আসি জ্যামিতিক সম্বন্ধে। জ্যামিতিক সমতার ক্ষেত্রে এটা মিন করে যে দেখতে একই রকম, মানে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেতের সেম, কিন্তু তার যে কনফিগারেশনটা বা ত্রিমাত্রিক চিত্রটা সেটা একটু ডিফারেন্ট। তো আমাদের আগের বইয়ে জ্যামিতিক সমতার শর্ত দেওয়া ছিল এরকম যে প্রতিস্থাপিত অ্যালকিন থাকবে এবং চাকরিক জৈব যৌগ হবে, আমাদের প্রিভিয়াস বই ছিল। কিন্তু আসলে ব্যাপারটা সবসময় সত্য না, তাই পরবর্তী বই রিড করা হয়েছে। আমরা যদি একদম সহজভাবে বলতে চাই তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। এটা মানে কি? মনে করো দুইটা কার্বন কোনো একটা বন্ড দ্বারা যুক্ত, একটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত। তাহলে দুইটা কার্বন যদি সিঙ্গেল বন্ড যুক্ত থাকে তাহলে তারা কিন্তু খুব সহজেই তোমার একজন আরেকজনের সাথে ঘুরতে পারে। তাহলে তুমি একটা রিক্সার চাকার কথা চিন্তা করো, রিক্সার চাকা যখন ঘুরছে বা তোমার ফ্যানটা যখন ঘুরছে তখন সে কিন্তু একটা অক্ষের সাথে যুক্ত হয়ে তাকে কেন্দ্র করে ঘুরছে। ওরকম কার্বন কার্বন সিগমা বন্ড যদি থাকে তাহলে সে এক জায়গায় কেন্দ্র করে ঘুরতে পারবে, তাতে ঘোরাটা কোনোভাবে বন্ধ হবে না। কিন্তু তুমি সেখানে ডাবল বন্ডের কথা চিন্তা করো, বা ফ্যানের আরেকটা রড যদি তুমি দিয়ে দাও, বা তোমার রিক্সার চাকা ঘুরে তুমি যে আরেকটা রড দিয়ে দাও, তখন কিন্তু সে ঘুরতে পারে না। তার মানে কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে সেক্ষেত্রে আমরা কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হবে। আর দ্বিতীয় শর্ত কি, যে দুটো কার্বনের মধ্যে মুক্ত ঘূর্ণন বন্ধ হলো তাদের প্রত্যেকটিতে কমপক্ষে একটি করে একত্রিত মূল থাকতে হবে। একটু কঠিন হয়েছে কথা, আমি সহজ করে দিই। এই দুটো খেয়াল করো, মনে করো তোমাকে দুইটা কার্বন পরমাণু দেওয়া আছে যাদের মধ্যে ডাবল বন্ড করে আছে।
মাঝখানে দেখো তাদের মধ্যে ডাবল বন্ড আছে, এবং তার যে বাকি দুইটা হাত, সে বাকি দুইটা হাত দেখো এক জায়গায় এ বি দুটো ভিন্ন মৌল যুক্ত আছে, আর এক জায়গায় এ বি দুইটা ভিন্ন মৌল যুক্ত আছে। তাহলে তাদের মধ্যে দেখো দুই সাইডেই একটা করে অন্ততপক্ষে কমন মৌল আছে, তাই এটা জ্যামিতিক সমবায়ে দেখাবে। অর্থাৎ এটা খেয়াল করে, যেগুলো খেয়াল করো এখানে একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকা মানে হচ্ছে মুক্ত বন্ধন বন্ধ হয়েছে, এবং বি ডি ভিন্ন হলো দুই দিকে কিন্তু কমপক্ষে একটা সেম লোক বিদ্যমান। তাই এই দুটো ফর্মেটে যদি থাকে, তোমাদের বইয়ে দেখো দেখবা এই শর্ত হয়ে দেওয়া আছে, এই দুটো ফর্মেট যদি থাকে তাহলে তারা জ্যামিতিক সমবায়ে দেখাতে পারবে। আর দ্বিতীয় শর্ত চাকরির জৈব যৌগ, যেমন মনে করো বেনজিন দেখাতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, এখন আসো এদের বৈশিষ্ট্য বা ধর্মগুলো কেমন হয়। জ্যামিতিক সমবায়ে আমরা দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে সিস সমান, একটা হচ্ছে ট্রান্স সমান। এখানে আমাদের এমসিকিউ যেটা লাগে সেটা হচ্ছে সিস সমানুতে অভ্যন্তরীণ শক্তি, দ্রাব্যতা, ঘনত্ব, প্রতিসরাঙ্ক এসব বেশি থাকে। পক্ষান্তরে ট্রান্স সমানুতে সুস্থিতি এবং গলনাঙ্ক বেশি থাকে। তার মানে সিস সমান হচ্ছে খুব সহজে বিক্রিয়া করে ফেলতে চাই, কিন্তু ট্রান্স সমানও সহজে বিক্রিয়া করতে চায় না। প্রায় পরীক্ষা আসে, একটু নোট করে রাখি ওটা। আর উদাহরণ হিসেবে ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড তোমার সিস সমানু, ট্রান্স সমান ম্যালিক অ্যাসিড এসব রয়েছে। আচ্ছা, জ্যামিতিক সমবায়ের পর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আলোক সক্রিয় সমান। আলোক সক্রিয় সমানের ক্ষেত্রে আমরা তিনটা পয়েন্ট পড়ি, একটা হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, আর একটা হচ্ছে ডায়াস্টেরিওমার। তো আলোক সক্রিয় সমান হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে কাইরাল কার্বন হওয়া, তারপর হচ্ছে কার্বন প্রতিবিম্ব এবং অসমাপরিত। আমরা সবগুলো ভালো করে পড়বো, পরের স্লাইডে যাই। তো কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন মানে হচ্ছে কোন একটা কার্বনের চারটা যোজ্যতা যদি চারটা ভিন্ন ভিন্ন মৌল বা মূলক দ্বারা পূর্ণ থাকে, তখন থেকে আমরা কাইরাল কার্বন বলি। আচ্ছা, তো আলোক সমানের শর্ত হচ্ছে ওই যৌগটাতে, যাকে নিয়ে আমরা কথা বলছি, অ্যাটলিস্ট একটা কাইরাল কার্বন থাকতে হবে। কারণটা কি? কারণ কাইরাল কার্বন থাকলেই ওই যৌগটা একটা আলোকে, একটা একসমতুলী আলোকে, একটা একসমতুলী আলোকে ঘূর্ণন করাতে সক্ষম হয়। তো সেই ঘূর্ণনটা কেমন হতে পারে? মনে করো তোমার কাছে একটা এল ল্যাকটিক অ্যাসিড আছে। তো এল ল্যাকটিক অ্যাসিড কেন বলতেছি? কারণ তার মধ্যে কোন একটা কাইরাল কার্বন আছে, যে কোন একটা আলোকে, তার মধ্যে কোন একটা আলো, এক সমতুল্য আলো এসে পড়লে তাকে কোন একদিকে ঘোরাতে পারে। তো এই যে ঘূর্ণনটা হবে, এই ঘূর্ণনটা ক্লকওয়াইজে ঘুরতে পারে, আবার এন্টি ক্লকওয়াইজে ঘুরতে পারে। আশা করি তোমরা সবাই বুঝো যে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ মানে কি। আমাদের ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকটাকে আমরা বলি ক্লকওয়াইজ, তার বিপরীতটাকে বলি এন্টি ক্লকওয়াইজ। তো কোন একটা যৌগকে আমরা ডি বলবো নাকি এল বলবো, এক্সট্রো রোটেটরি বলবো নাকি লেভো রোটেটরি বলবো, বা ডানাবর্তী বামাবর্তী বলবো, এটা আমরা ডিপেন্ড করে এটার উপর। তার ঘূর্ণন যদি ক্লকওয়াইজ হয় তখন এক্সট্রো রোটেটরি বলি, ঘূর্ণন যদি এন্টি ক্লকওয়াইজ হয় তখন আমরা লেভো রোটেটরি বলি। এই যে ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ হওয়া, এটা ডিপেন্ড করা হয় বেসিক্যালি আণবিক ভরের উচ্চ থেকে নিম্ন স্তর আসার দিক থেকে। আণবিক ভরের কার্বনিক ভর, এটা হচ্ছে কাইরাল কার্বন যেটা আছে তার যে চারদিকে যে চার ধরনের মৌল বা মূলক বিদ্যমান, তাদের আণবিক ভরের উচ্চ থেকে নিম্ন ক্রমটা আমরা দিক নির্ধারণে সাধারণত ইউজ করা হয়। আমরা দেখবো একটু উদাহরণ, এইটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখিও। আমরা পরবর্তীতে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ থেকে আমরা এই পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করছি। এই উদাহরণটা খেয়াল করে দেখো, এখানে দেখো একটা কাইরাল কার্বন আছে, এটাকে আমরা কাইরাল কার্বন কেন বলতেছি? বলছি কারণ তার একদিকে আছে হাইড্রোজেন, অন্য হাতে আছে NH2, অন্য হাতে আছে CH3, অন্যদিকে COOH। তাহলে দেখো তার চারটা হাতে কিন্তু চার ধরনের মৌল বা মূলক বিদ্যমান, তাই একে আমরা কাইরাল কার্বন বলছি। এই কাইরাল কার্বন তুমি যদি খেয়াল করো তাহলে তুমি দেখবা যে আমরা যদি আণবিক ভরের উচ্চ থেকে নিম্নে আসি, এটা হচ্ছে সবচেয়ে বেশি আণবিক ভর সম্পন্ন। কার্বনের 12, অক্সিজেন 2টা 32, হাইড্রোজেন এক করে, এখানে 45 মতো হয়। আর এদিকে কি আছে দেখো, এদিকে NH2 আছে 17। তাহলে তার দিকটা হচ্ছে এই মুখী বা ঘড়ির কাঁটার দিক দিয়ে।
ঘড়ি কাঁটার দিকে বলে আমরা যদি উচ্চ থেকে নিম্নের দিকে যাই তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে দিকটা পাই, এটাকে আমরা ডি অ্যালাইন বলছি, ক্লকওয়াইজ বলছি। পক্ষান্তরে তুমি যদি তার ঠিক মিরর ইমেজে খেয়াল করো তাহলে দেখো আমরা যদি উচ্চ থেকে নিম্নে যেতে চাই আমরা কিন্তু বামাবর্তী একটা দিক পাই যেটা এন্টি ক্লকওয়াইজ, তাই তাকে আমরা বলি এল অ্যালানিন। এই যে একটা আলোক সক্রিয় যৌগ যারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব, তুমি দেখো ওরা কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব। কেন দর্পণ প্রতিবিম্ব কেন বলছি, দেখো যার সিএইচটি ওর এই যৌগের ক্ষেত্রে সিএইচ ডান দিকে ছিল, এই যৌগের ক্ষেত্রে সেটা বাম দিকে গিয়েছে, কিন্তু মিরর ইমেজ। তো যদি এরকম দুটো যৌগ দর্পণ প্রতিবিম্ব হয় এবং তাদের মধ্যে তার আলোক সক্রিয় মানে তাদের মধ্যে কার্বন কার্বন আছে, সেক্ষেত্রে আমরা তারা দুটো বৈশিষ্ট্য পাই। একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের এই যে আলোকে চেঞ্জ করার ক্ষমতা, আলোর দিক পরিবর্তনের ক্ষমতা, এই মাপটা হয় সমান, যেখানে প্রত্যেকটা ওরিয়েন্টেশন সেম আছে। কিন্তু যেহেতু বিপরীত সেটা, তাই দিকটা হয়ে যায় বিপরীত। তাহলে এদেরকে আমরা তখন বলি এনানসিওমার। তাহলে আমরা এনানসিওমারের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য পাই? আমরা পাই যে এরা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, এরা এদের আবর্তনের মাত্রা থাকে সমান কিন্তু আবর্তনের দিকটা হয় বিপরীত, তাদেরকে আমরা কি বলি? এনানসিওমার বলি। যেটা আশা করছি সবাই বুঝতে পারছো। তারপরে আমরা এই মিমটা দেখতে পারি যে যখন কোন একটা মলিকিউল তার এনানসিওমারকে দেখে তখন সে জাস্ট যেন নিজেকেই দেখে, ঠিক আছে? আচ্ছা, তুমি এই যৌগটা খেয়াল করে দেখো। এই যৌগটার ক্ষেত্রে আমরা এখানে দুইটা স্টার দিয়েছি, কারণ কি? কারণ এদেরকে আমরা বলছি এরা কাইরাল কার্বন। তারপরে কেন কার্বন বলছি দেখো, এই কার্বনের ক্ষেত্রে এখানে ভিন্ন একটা মূলক, এখানে COOH, এখানে OH, এখানে O, সবগুলো ভিন্ন রকম। এখন আমরা যদি চেক করি যারা দর্পণ প্রতিবিম্ব কিনা, আমরা দেখবো যে এইটুক পর্যন্ত তারা দর্পণ প্রতিবিম্ব আছে, উপরের হাফে তারা দর্পণ প্রতিবিম্ব আছে। ওর এদিকে আচ্ছা এটা ও হবে অ্যাকচুয়ালি, এখানে ভুল এইচ করে গিয়েছে, এটা হবে ও। তো এটা যদি ও ধরে নাও তাহলে এইটুকের মধ্যে তারা দর্পণ প্রতিবিম্ব হয় পুরোপুরি। কিন্তু নিচের ধাপের ক্ষেত্রে দেখো এটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। তো তাহলে যদি দুইটা যৌগ যারা আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, তখন তাদেরকে আমরা বলি ডায়াস্টেরিওমার। এনানসিওমারের ক্ষেত্রে শর্ত ছিল দুটো আলোক সক্রিয় যৌগ দর্পণ প্রতিবিম্ব হতে হবে, আর যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তখন তাকে আমরা বলছি কি? ডায়াস্টেরিওমার। তো এনানসিওমারের ক্ষেত্রে আমরা মানটা সমান পাইছিলাম, কিন্তু ডায়াস্টেরিওমার সেটা পাবো না। কেন পাবো না? কারণ ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়, আর দিকটা সেম হইতে পারে, সেম নাও হইতে পারে। কেন সেম হবে? যদি আলোটা নিচের দিক দিয়ে যাই, কারণ নিচের দিক দিয়ে ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব না, দুইটা আলোকে একই দিকে ঘুরাবে। কিন্তু উপরের দিকে যেহেতু তারা দর্পণ প্রতিবিম্ব, তাই তারা আলোকে বিপরীত দিকে ঘুরাবে। তাই আমরা বলছি যে ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব হয় না, উপস্থাপনীয় হয় না, আবর্তের মান ভিন্ন হয়, দিক একই বা বিপরীত হতে পারে। অপরিস্থাপনীয় মানে কি? মানে হচ্ছে আমি যদি এই যৌগটাকে জাস্ট সরাইয়ে তার উপরে বসাতে চাই, মিলাতে পারবো না। দেখো এখানে আছে এইচ, বা এখানে আমরা ওর পেয়েছি ও, কিন্তু এখানে আছে ওএইচ, সেটা তাহলে মিললো না, তাই না? তাই আমরা বলছি এটা অপরিস্থাপনীয়। এই ছিল আমাদের এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার আলোক সক্রিয় সমানতার। এনানসিওমারের ক্ষেত্রে সামারি ছিল দর্পণ প্রতিবিম্ব হবে মান সমান, দিক বিপরীত। আর ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে আমরা বলছি প্রতিবিম্ব হবে না, মান ভিন্ন, দিক একই বা বিপরীত দুটি হতে পারে। আচ্ছা, তো যদি তোমাকে একটা সংকেতের সমাণু সংখ্যা নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে সমাণু নির্ণয়ের নির্দিষ্ট কোনো একটা সূত্র নাই যে আমি জাস্ট সূত্র যে বসাই দিলাম তাহলে সমাণু সংখ্যা নির্ণয় হয়ে যায়, এরকম কোনো সূত্র নাই আসলে। তুমি যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যালকেনের ক্ষেত্রে, জাস্ট নরমাল অ্যালকেনের ক্ষেত্রে তুমি যদি তোমাকে কোনো উদাহরণ দেয়, CnH পয়সন প্লাস 2 সাধারণ সংকেতের কোনো যদি তোমাকে উদাহরণ দেয়, সেক্ষেত্রে তুমি এই সিরিজ অনুযায়ী সমাণু সংখ্যা নির্ণয় করতে পারবা। 4টা 5টা 6টা 7টা বা 10টা থাকলে কতটা করে বিন্যাস হবে, এগুলো থেকে চেঞ্জ সমাণু সবগুলোই, ঠিক আছে? কিন্তু ওভারঅল সবার জন্য ইউজ করার জন্য ইউনিভার্সাল কোনো সমাণুর সূত্র কিন্তু আমাদের হাতে নেই। আমরা একটা পড়বো বেনজিনের একটা সমাণু নির্ণয়ের সিস্টেম আছে, সেটা আমরা
হয়তো আজকের ক্লাসে বা আগামী ক্লাসে পড়বো, কিন্তু ইউনিভার্সের কোনো সূত্র আসলে এটা না, এটা বের করতে হয়, করে করে বের করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বেসিক্যালি অ্যালিফেটিক পড়াশোনা শেষ করেছিলাম। এরপর আমাদের অ্যারোমেটিক পড়া শুরু হবে। আর অ্যালিফেটিক পড়া শেষ করার পরে আমাদের অনুভূতি অনেকটা এরকম যে অ্যালিফেটিক ছবিগুলোকে আমরা প্রথম প্রথম যখন জৈব পড়তাম তখন এভাবে প্রকাশ করতাম ক্লাস 9-10 দিকে। পরে যখন আমরা একটু বড় হয়েছি তখন আমরা এভাবে প্রকাশ করি, তখন আর দাগগুলো টানা লাগে না। আর আমরা যখন আরো প্রো লেভেলে যাই তখন আমরা জাস্ট এরকম সিঙ্গেল দাগ ইউজ করি। এই দাগ ইউজ করলে আমরা বুঝতে পারি যে এখানে বেসিক্যালি 4টা কার্বন আছে এবং 4টা কার্বন জাস্ট নর্মাল একটা শিকলের বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় দিচ্ছে এবং আমরা অ্যালিফেটিক পার্টটা শেষ করছি, আমরা তাহলে এখন একটু পোল দেখি, পোল দিচ্ছি তোমাদেরকে, তোমরা সেই পোলগুলো অ্যান্সার দাও, দেখি তোমাদের থেকে কেমন রেসপন্স পাই বা তোমরা কতটুকু মনোযোগ দিচ্ছিলাম। আমি একটা পোল লঞ্চ করছি, তোমরা সেখানে অ্যান্সার দাও। প্যানেলিস্ট ভাইরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা ওপেন করে দিয়েন, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো আসবে, প্লাস কেউ পোলে দিতে না পারলে সেগুলো বলতে পারবে। স্টুডেন্টরা তোমরা এই তোমরা পোলের মধ্যে অ্যান্সার দিও, চ্যাটের নাম, পোলের মধ্যে অ্যান্সার দিও। আচ্ছা, তোমরা পোলে অ্যান্সার দিতে থাকো, এর মধ্যে আমি আমাদের স্লাইড গুলো আরেকবার একটু রিভিউ মানে রিমাইন্ড করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত। তোমাদের যাদের স্লাইড মিস গেছে বা স্লাইড দেখা দরকার, তারা স্লাইডের স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো।
দরকার, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখিও। তোমরা যারা এটা স্ক্রিনশট আগে নিয়ে রাখতে পারো নাই, নিয়ে রাখিও, এটা পরবর্তী কাজে আসে বলে। আচ্ছা ঠিক আছে, এই 1 ঘন্টা পরে নিয়ে যদি তোমার জিজ্ঞেস করা হয় যে তোমরা কেমন বোধ করতেছো, তাহলে আমরা যেটা অ্যান্সার পাই সেটা হচ্ছে, কেউ কেউ বলবা যে ভাই জৈব যৌগ তো সহজ, এগুলো তো পারি। তাদেরকে আমরা বলবো হ্যাঁ সহজ, তাহলে আমরা করি এখন। আর এমনি তোমাদের পারফরমেন্স তখন ভালো থাকবে। কারো মনে হতে পারে যে ভাই টপিকগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলে ওটা প্যারানার কিছু নাই, কারণ আহ, এখনো খুব বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো আসে নাই, আর একটু মন দিলে ইনশাল্লাহ পারবা। আর যাদের মনে হয় যে এই জীবনে কি করলামটাই ফিল হচ্ছে, তাহলে তাদেরও স্ট্রেস ফিল করার কিছু নাই, কারণ সবসময় যে কঠিন প্রশ্ন আসে তা না, আমাদের প্রত্যেকে খুব সহজ প্রশ্ন আসে। তো সেগুলো পারলেই, মানে সহজ প্রশ্নগুলো পারলেই কিন্তু 70% মার্কস নিশ্চিত হয়ে যায় মোটামুটি। তো সেগুলোর দিকে আমরা খেয়াল করবো, কিছু ট্রিক্সও ফলো করবো আমরা ইনশাল্লাহ। ক্লাস আমি বলে দেবো সেই ট্রিক্স গুলা, স্ট্র্যাটেজি গুলা, সেগুলো ফলো করলে হবে। মোটামুটি তোমরা পোলের অ্যান্সার দিছো। প্রথমটা ছিল কার্যমূলক সঠিক কোনটা, সেটা খুবই সহজ, কিন্তু পরেরটা হচ্ছে কোনটা কাঠামোগত সমানত নয়। তো সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় সমতা। আসলে প্রশ্নের পর কেন্দ্রীয় সমতা আসবে না, শুধু কেন্দ্রীয় সমতা এখানে অপশন হিসেবে আসবে। উত্তরটা হচ্ছে আলোক সমতা। কেন্দ্রীয় সমতা বলতে এখানে চেইন সমতা বোঝানো হয়েছে। তারপর নিচে কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে, এটা ভালো কোশ্চেন ছিল, এটা হচ্ছে মেডিকেল আসার প্রশ্ন। এখানে আমরা যেটা পড়ছিলাম ABCCAB বা ABCCAD ফরম্যাট, সেটা অনুযায়ী প্রথম অপশনটা ক্লিয়ার করে সেজন্য। ঠিক আছে,
আমরা এই পুলটা এন্ড করতেছি। আহ, আচ্ছা, পরবর্তীতে আমরা অন্য পুলগুলা দিব, আরো কয়েকটা বেশ কয়েকটা পুল থাকবে আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিক শুরু করি। সেটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যারোমেটিক জৈব যৌগের ক্ষেত্রে আমরা জানি যে অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন তাদেরকে বলা হয় অ্যারিন। কি বলি আমরা? অ্যারিন বলি। উদাহরণ কি? বেনজিন, ন্যাফথালিন, অ্যানথ্রাসিন, তারপরে বেনজিন, যে কোনো যাদক সবগুলোকে আমরা বলি অ্যারিন। তো এগুলো আমরা কোত্থেকে পাই? তোমাদের বই দেখা দেওয়া আছে, দেখবা যে এগুলো আমরা পাই বেসিক্যালি তেল থেকে। কোত্থেকে পাই? তেল থেকে, পেট্রোলিয়াম জাতীয় তেল থেকে পাই। এই পেট্রোলিয়াম জাতীয় তেলকে আমরা অনেক প্রক্রিয়াজাত করার মাধ্যমে আস্তে আস্তে বেনজিন বা অন্যান্য বিভিন্ন জাতকগুলোকে তৈরি করি। এই যে প্রক্রিয়াটা হচ্ছে বিধ্বংসীপাত। বিধ্বংসীপাতন করা হয়, প্রথমে পরবর্তী আংশিকপাতন করা হয়। তো এই বইয়ে দেখবে তোমার দেওয়া আছে যে লৌহ তেলের মধ্যে 3 ধরনের উপাদান থাকে, এরকম লিস্ট দেওয়া আছে। আর তোমাদের এই যে বই যে পেজটাতে এই টপিকটা আছে, সেখানে দেখবে যে অনেকগুলো বড় বড় প্রক্রিয়া দেওয়া আছে, অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে, এবং এরকম একটা ভয়ঙ্কর ছক দেওয়া আছে। যেই ছকে কিন্তু তোমার বেসিক্যালি এই বাম সাইডের যে কলামটা, লৌহ তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ এবং পিচ সবগুলা, এবং প্রত্যেকটার উপাদান, এই যে ডান সাইডে যতগুলো উপাদান দেখতে পাচ্ছ, এসব কিন্তু তোমাকে মুখস্থ করা লাগবে। কারণ এখানে প্রশ্নটা সেরকম যে নিচের কোনটি লৌহ তেলের উপাদান নয়, বা নিচের কোনটি মধ্যম তেলের উপাদান, এরকম প্রশ্ন করে এখান থেকে র্যান্ডমলি জিজ্ঞাসা করে অপশন দেওয়া হয়। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু মনে রাখার টেকনিক বের করব, আদারওয়াইজ এগুলো আসলে মনে রাখা খুবই কঠিন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, পরের স্লাইডে আসো, এখানে খেয়াল করো। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা লৌহ তেলের যে উপাদানগুলা সেগুলোকে একটা ছন্দের মধ্যে আনার চেষ্টা করছি। আমরা এখানে লিখছি যা বেটা ওপো থিফ। মনে করতে কি তোমাদের ফ্রেন্ডকে বলছে যে যা বেটা ওপো, আমাদের অন্য একটা ফ্রেন্ড, সে হচ্ছে থিফ বা চোর। তো যা বেটাতে আমরা পেয়েছি জাইলিন, বেনজিন এবং টোলিন, যেগুলো বেসিক্যালি নিরপেক্ষ। উপদিগুলো হচ্ছে আমরা অ্যানিলিন এবং পিরিডিন, তারা হচ্ছে এবং থায়োফিন, তারা হচ্ছে ক্ষারীয়। আর ফেনল, সেটা হচ্ছে অম্লীয়। তো তাহলে কি মনে রাখতে হবে যে লৌহ তেলের উপাদান কারা? যা বেটা ওপো থিফ। যাই হোক, এরপর হচ্ছে কি মধ্যম তেল। তাহলে আমরা উপুকে নিয়ে কথা বলতেছিলাম, তুই মনে রাখো যে উপুর থিফ আমরা প্রথমে বসলাম, তারপর তুই মনে রাখো সে হচ্ছে কৃপন বা গ্রিফন। গ্রিফন দিয়ে আমরা বুঝি গ্রিসল, ফেনল এবং ন্যাফথালিন, যারা হচ্ছে মধ্যম তেলের উপাদান। আর যারা ভারী তেল, যেমন তারা হচ্ছে গ্রিকন, গ্রিসল, কুইনোলিন, ন্যাফথালিন। জাস্ট প্রথম অক্ষর দিয়ে আমরা মনে রাখবো। তাহলে আমরা কি বললাম? 3টে টপিক বললাম। লৌহ তেলের ক্ষেত্রে হচ্ছে যা বেটা, এটা মনে রাখবো আমরা। মধ্যম ভারী তেলের ক্ষেত্রে গ্রিফন এবং গ্রিকন মনে রাখবো। সমস্যার ক্ষেত্রে দেখবো আমরা সবগুলো থ্রিন দিয়ে আছে, অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, এভাবে মনে রাখতে পারবো। আর পিচ তেল হচ্ছে পিচ। পিচ বলতে আমরা মনে করি রাস্তাকে বুঝি পিচ। সেখানে কালো কালারের থেকে আমাদের কোকো কালো কালার থেকে, তাই আমরা কোক কার্বন হিসেবে মনে রাখি। জাস্ট মনে রাখার জন্য আমরা এইভাবে নিজেদের জন্য মুছে নিলাম। যাই হোক, স্ক্রিনশট নিয়ে রাখিও। আমরা পরবর্তী স্লাইড চলে যাই। এটা হচ্ছে ওই যে অনেকগুলো বিক্রিয়া দেওয়া ছিল আমাদের বইয়ে এই ছকটার ঠিক পরেই, সেটা একটা সামারি। একদম সহজ করে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে এই লৌহ তেল যেটা আমরা কালেক্ট করছি 170 ডিগ্রি তাপমাত্রা আংশিক করে, সেখান থেকে আমরা 2 ধরনের বিক্রিয়া করি। একটা হচ্ছে 70 থেকে 110 তাপমাত্রা আমরা আংশিক পাতন করি, করলে আমরা 90% বেঞ্জল পাই। 90% বেঞ্জল। এই 90% বেঞ্জল কে আমরা আবার 80 থেকে 20 ডিগ্রি তাপমাত্রায় আংশিক পাতন করলে আমরা তখন 99% বিশুদ্ধ বেঞ্জিন পাই। এই দুইটা বিক্রিয়া প্রায় পরীক্ষা আসে। তোমাকে জিজ্ঞেস করবে 90% বেঞ্জল তৈরি তাপমাত্রা কত, তোমাকে জিজ্ঞেস করবে 99% বিশুদ্ধ বেঞ্জিন তৈরি তাপমাত্রা কত। অন্যদিকে লৌহতে যদি তুমি আর একটু বেশি তাপমাত্রা আংশিক পাতন করো, তখন আমরা 50% বেঞ্জল পাই। এই 50% বেঞ্জলের সাথে 90% বেঞ্জল যোগ করলে আমরা টলুইন পাই। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াগুলোর মূল উদ্দেশ্য ছিল বিশুদ্ধ বেঞ্জিন এবং বিশুদ্ধ টলুইন বের করা। তাহলে এখান থেকে বিশুদ্ধ বেঞ্জিন পাইলাম, এখান থেকে বিশুদ্ধ টলুইন পাইলাম। তাপমাত্রাগুলো খুব ইম্পর্টেন্ট। এই 99% বিশুদ্ধ বেঞ্জিনকে আমরা পরবর্তীতে আবার বিশুদ্ধ করি। বিশুদ্ধ মানে একবার আমরা ঠান্ডা করবো, একবার আমরা গরম করবো। ফলে ওর মধ্যে বাকি 1% থাকা বিভিন্ন পানি এবং অন্যান্য উপাদানগুলো সব চলে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক্যালি সামারিটা। ওই পেজ, ওই টপিক, ওই প্যারাগ্রাফের মেইন সামারি হচ্ছে এটা। প্রশ্ন বেশিরভাগ সময় এখান থেকে আসে, তোমাকে এই তাপমাত্রাগুলো জিজ্ঞেস করবে, তখন সেগুলো পারতে হবে। আচ্ছা, তো আমাদের এরপর টপিকটা হচ্ছে বেঞ্জিনের প্রস্তুতি।
এখান থেকে বেসিক্যালি আমাদের জৈব যৌগের প্রসেসগুলো শুরু হয়েছে। তবে তোমরা একটা জিনিস মনে রাখো যে আমাদের মেডিকেল জন্য বিক্রিয়া যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রস্তুতির শিরোনামগুলো। এই যেমন মনে করো এই যেটা হচ্ছে বেনজিয়ামে এই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, এই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের বিক্রিয়া করলে আমরা ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে বেনজিন পাচ্ছি। এটা তোমাদের খুবই পরিচিত একটা বিক্রিয়া, এটা তোমরা সেই অ্যালকেন সে ক্লাস 9 থেকে পড়ে আসছে এই বিক্রিয়াটা। যখন অ্যালকেন প্রস্তুতি পড়তেছিল ক্লাস 9 এ, সেখানে প্রথমে দেওয়া ছিল কি কোন একটা অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়ামের বিক্রিয়া করলে আমরা অ্যালকেন পাইতাম। ঠিক একই রকম একই প্রক্রিয়ায় আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিড না নিয়ে বেনজোইক অ্যাসিড নিই, সেই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়ামের বিক্রিয়া করাই, তখন আমরা ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে বেনজিন পাই। ডিকার্বক্সিলেশন পদ্ধতি মানে কি? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া, ডিকার্বক্সিলেশন। তাহলে এই বিক্রিয়া দেখো, এই যে সি ডাবল ও, এই সি ডাবল ও কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, তো সে কারণে আমরা এটাকে ডিকার্বক্সিলেশন পদ্ধতি বলি। এই সি ডাবল ওটা বের হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে, আর সোডিয়ামটা পরবর্তীতে Na2CO3 ফর্ম করে, সেটা আমাদের লাগবে না। জাস্ট এটুকু মনে রাখো, বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় বেনজিন উৎপন্ন করা যায়। সেকেন্ডটা আসো ফেনল থেকে বিজারণ। খুবই সহজ, আমরা জিঙ্ককে দিয়ে OH কে সরাই নিব, বেনজিন তৈরি হয়ে যাবে। থার্ডটা হচ্ছে কি ইথেনের পলিমারকরণ। আমরা এর আগে একটা পলিমারকরণ বিক্রিয়া পড়ছিলাম, ইথিন থেকে পলিথিন তৈরি। এটা হচ্ছে আমাদের পরে সেকেন্ড পলিমারকরণ বিক্রিয়া, যেখানে আমরা অ্যালকাইন 3 বন্ধন বিশিষ্ট অ্যালকাইন থেকে আমরা বেনজিন তৈরি করব। এই বিক্রিয়াটা করা হয় উত্তপ্ত লৌহ চুল্লিতে। তো উত্তপ্ত লৌহ চুল্লি যদি কোনো বিক্রিয়া করা হয়, তার তাপমাত্রা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকবে। আর যেহেতু লৌহ চুল্লি বলছে, প্রভাবক হচ্ছে কি আয়রন। তাহলে দেখো প্রভাবক হচ্ছে আয়রন, তাপমাত্রা 450 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি, আমরা কি পাই? বেনজিন পাই। তাই তোমাদের জিজ্ঞেস করে পরীক্ষায় যে বেনজিনের মনোমার নিচের কোনটি, প্রথমে কিন্তু ভালো চিন্তা করবো যে বেনজিন নিজেই তো কিছু একটা যৌগ, এটা চিন্তা করবে না। তুমি বেনজিনের মনোমার কি দেখাবো? এটা হবে ইথাইন। আচ্ছা, এবার হচ্ছে দেখো C6H5MgCl+H2, অনেক কঠিন একটা যৌগ এখানে লেখা আছে। এটাকে বেসিক্যালি বলা হয় গ্রিক নার্ড বিকারক। গ্রিক নার্ড বিকারকের সংকেত হলো RMgX। তাহলে Mg হিসেবে Mg আছে, X বা হ্যালোজেন হিসেবে ক্লোরিন আছে, আর R হিসেবে অ্যারাইল মূলক C6H5 আছে। আমরা জানি গ্রিক নার্ড বিকারকের সাথে আমি যে পানি যোগ করি, আমি নরমালি অ্যালকেন পাই, আমরা অ্যালকেন পাই। কিন্তু এক্ষেত্রে যদি আমি আর না নিয়ে কোনো অ্যালকাইল মূলক না নিয়ে আমি যদি একটা অ্যারাইল মূলক যেহেতু নিচ্ছি, C6H হচ্ছে একটা অ্যারাইল মূলক, যেটাকে ফিনাইল বলা হয়, যেহেতু আমি একটা অ্যারাইল মূলক সাথে নিচ্ছি, তাই আমি অ্যালকেন না পেয়ে আমি অ্যারোমেটিক সবচেয়ে সিম্পলিফাইড যৌগ বেনজিন পাবো। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, এটা আমরা পরবর্তীতে আসবে, তখন আমরা বিস্তারিত করবো। আপাতত আমরা এটুকু জেনে রাখি, এটুকু আমাদের জানলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওইখানকার বেনজিনের যে প্রস্তুতি আমরা যেটা পড়ছিলাম, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুটো বিক্রিয়া এখানে দেওয়া আছে। এখান থেকে প্রায় পরীক্ষায় এমসিকিউ আসে যে কিভাবে ফেনল থেকে বেনজিন কে প্রস্তুত করা যায়, তখন তোমার आंसर হবে ফেনলের বিজারণের মাধ্যমে। ইথেন থেকে প্রস্তুত করা যায়, তুমি বলবা পলিমারকরণের মাধ্যমে। এটা প্রায় পরীক্ষায় আসে। আচ্ছা, বেনজিনের প্রস্তুতির প্রক্রিয়া পড়ার পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেনজিনের বিভিন্ন প্রক্রিয়া। বেনজিনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে কি থাকবে? বেনজিন কিছু সংযোজন বিক্রিয়া দেয়, কিছু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে আমরা বলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক মানে কি, নিউক্লিওফিলিক মানে কি, সেটা আমরা আলোচনা করবো কিছুক্ষণ পরেই। পরবর্তীতে আমরা আলোচনা করব, এই সম্পর্কিত বিশাল আলোচনা আমাদের আছে। আর সংযোজনের ক্ষেত্রে খেয়াল করো, আমরা হাইড্রোজেন সংযোজন করি, হ্যালোজেন করি এবং ওজোন সংযোজন করি। আর প্রতিস্থাপনের ক্ষেত্রে দেখো হ্যালোজেন থাকে, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট। আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু বেনজিন সম্পর্কে জেনে নিই। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। ওকে আমরা অ্যারোমেটিক কেন বলতেছি, বা অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য পাই বেনজিনের ক্ষেত্রে? দেখো, আমরা অ্যারোমেটিকের ক্ষেত্রে বেনজিনের বৈশিষ্ট্য পাই বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আমরা অলরেডি সবাই জানি সম্পৃক্ততা মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ততা মানে হচ্ছে ডাবল বা ট্রিপল বন্ড। আমরা খুব ভালো করে যে বেনজিন ডাবল বন্ড থাকে, তাহলে কেন আমরা বিশেষ ধরনের অসম্পৃক্ত বলতেছি আমরা কিছুদিন পরে দেখবো। এবং যারা অ্যারোমেটিক যৌগ, তারা কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং তাদের স্থায়িত্ব
তার মধ্যে প্রথম শর্তটা কি? প্রথমটা হচ্ছে যে যৌগটা সমতুল্য এবং চক্রাকার হতে হবে। সমতল বলতে আমরা একটা সেম তল বুঝি, যে চক্রটা একটা তলে থাকতে হবে, তাহলে তারা সঞ্চয়শীল হতে হবে ইলেকট্রন গুলা। এবং সেই ইলেকট্রন একটা মেঘ, সঞ্চয়শীল ইলেকট্রন মেঘ থাকতে হবে। সেই মেঘের সংখ্যাটা 4n+2 হতে হবে, মানে সঞ্চয়শীল ইলেকট্রনের সংখ্যাটা 4n+2 সংখ্যক হতে হয়। আমাদের দেখে ফেলি যেটা আমরা কিভাবে হিসাব করবো। মনে করো আমাদের কিছু উদাহরণ, বেনজিন। আমার বেনজিনে দেখতেছি যে তিনটা বন্ড আছে, তিনটা সঞ্চয়শীল বন্ড আছে। তিনটা বন্ড মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা দেখবো 4n+2 যদি 6 হয় তাহলে n এর মান আমরা কত পাই? n এর মান হচ্ছে আমরা 1। কিন্তু হাকেল বলে গেছে সঞ্চয়শীল ইলেকট্রনের মান যে 4n+2 সংখ্যক হয়, যেখানে n হচ্ছে পজিটিভ এবং পজিটিভ 0 1 2 3 হবে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, তো সরি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। তো বেনজিনের ক্ষেত্রে আমরা দেখছি 6টা আছে, 6টা হলে আমরা এর মান 1 পাই, তাহলে এটা অবশ্যই অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে। আমরা ন্যাফথলিনে দেখি, ন্যাফথলিনে আমরা দেখতে পাচ্ছি প্রথম চক্রের ক্ষেত্রে 3টা, পরের চক্রের ক্ষেত্রে 2টা, টোটাল 5টা আছে। 5টা বন্ড থাকা মানে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা যদি সূত্রে বসে আমরা এর মান পাই 2, যেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই, তাহলে এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে। চলে আসি সাইক্লোবিউটাডাইনে। এখানে আমরা বন্ধন পাই 2টা, এটা হলে আমরা সঞ্চয়শীল ইলেকট্রন পাই 4টা, যেক্ষেত্রে আমার এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে না, তাই আমরা বলবো সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক হাইড্রোকার্বন না। ঠিক তেমনি সাইক্লো অক্টাটেট্রাইনের ক্ষেত্রে আমরা এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা পাই না, তাই আমরা এটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো না। আশা করি তোমরা তাহলে হাকেল তত্ত্ব থেকে এই সূত্র অনুযায়ী এন এর মান বের করার সূত্রটা বুঝতে পারতেছো। আসলে খেয়াল করো, পরীক্ষা অনেক সময় দেয় যে এন এর মান বের করো, আবার কখনো বলো সঞ্চয়শীল ইলেকট্রনের সংখ্যা বের করো। একটু খেয়াল করবা, এন এর মান বের করতে বলে তোমাকে এই হিসাবটা করতে হবে। আর যদি বলে সঞ্চয়শীল ইলেকট্রনের সংখ্যা কত, সেক্ষেত্রে তুমি জাস্ট বন্ড থেকে হিসাব করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা যে বলতেছিলাম যে বেনজিন একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা শো করে, এটা বলতেছিলাম এজন্যই যে বেনজিন আমাদের কিছু সম্পৃক্ত ধর্ম দেখায়, কিছু অসম্পৃক্ত ধর্ম দেখায়। এই কারণে আমরা তাকে পুরোপুরি অসম্পৃক্ত না বলে বা পুরোপুরি সম্পৃক্ত না বলে আমরা বলি হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ত। তাহলে একটু দেখো, এসব ক্ষেত্রে আমরা বেনজিনের সম্পৃক্ত ধর্ম পাই। আমরা জানি যারা অসম্পৃক্ত, যেমন অ্যালকিন, অ্যালকিনটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ব্রোমিনের লাল বর্ণকে পরিবর্তন করতে পারে অ্যালকিন, কিন্তু আমাদের বেনজিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তখন সে ব্রোমিনের লাল বর্ণ পরিবর্তন করতে পারে না। এটা হচ্ছে একটা সম্পৃক্ত বৈশিষ্ট্য। ঠিক তেমনি পেয়ার বিক্রিয়ার সাথে বিক্রিয়া দিলে আমরা জানি অ্যালকিন পেয়ার বিক্রিয়ার সাথে বিক্রিয়া করলে গোলাপি বর্ণ পরিবর্তিত হয়ে যায় গোলাপি বর্ণে, কিন্তু আমাদের এই বেনজিন সেটা করতে পারে না। এবার আসো এক্সেল, এক্সেল আমরা বিক্রিয়া দিই সাধারণত অ্যালকিনের ক্ষেত্রে এক্সেল বিক্রিয়া দিলে সংযোজন বা দ্রুত বিক্রিয়া হয় না, কিন্তু আমরা বেনজিনের ক্ষেত্রে দ্রুত বিক্রিয়া করতে পারি না। তেমনি পানির সাথে বা হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া দিলেও আমরা বিক্রিয়া করতে পারি না। এই সবগুলো হচ্ছে অ্যালকিন বা অসম্পৃক্তদের বৈশিষ্ট্য। বেনজিন যেহেতু আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো শো করে না, তাই আমরা বলি বেনজিনের এক্ষেত্রে সম্পৃক্ত ধর্ম বিদ্যমান। আবার আমরা কিছু কিছু অসম্পৃক্ত ধর্ম পাই, যেমন এই বিক্রিয়াগুলো দেখো। প্রথম থেকে আমরা হাইড্রোজেন সংযোজন করছি বেনজিনের সাথে, একটা সংযোজন বিক্রিয়া হয়েছে। দেখো এখানে বেনজিনের তিনটা বন্ড ছিল, কিন্তু এক্ষেত্রে সেই বন্ডগুলা নাই। আমরা এটাকে সাইক্লোহেক্সেন বলতেছি। সাইক্লোহেক্সেন মানে কি, এই বন্ডগুলোর সাথে আরো এই 6টা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, তখন থেকে আমরা সাইক্লোহেক্সেন বলতেছি। এটা একটা অ্যালিফ্যাটিক যৌগ। যেহেতু এই বিক্রিয়াটা দিচ্ছে, তার মানে অবশ্যই তার মধ্যে আরো এক্সট্রা বন্ড ছিল, এক্সট্রা বন্ড থাকলে তো সে বিক্রিয়া দিতে পারবে, তাই এটা কিন্তু অসম্পৃক্ততার প্রমাণ। তারপর আমরা যে ক্লোরিন যোগ করি তখন আমরা গ্যামাক্সিন পাই। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন। এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ এবং এটা কীটনাশক হিসেবে, জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়। গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড সংকেত হচ্ছে C6H6Cl6। এটা আমাদের জীবাণুনাশকের কাজে লাগে এবং এর প্রায় পরীক্ষা আসে, মনে রাখবো। এটা একটা সংযোজন বিক্রিয়া। তাহলে এই সংযোজন বিক্রিয়াটা কিন্তু
অসম্পৃক্ততার প্রমাণ। কেন প্রমাণ কেন? কারণ এই বন্ড যদি না থাকতো তাহলে তো সংযোগ হতে পারতো না। তেমনি এই যে ওজনীকরণ বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রেও সেম। ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি, ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এই 3টে বন্ড ভেঙে গিয়ে তার ভিতরে ওজন কিছু অবস্থান্তরমূলক অবস্থানের যৌগ গঠন করে, তারপর ওতে ভেঙে গিয়ে এরকম ছোট ছোট আমরা অ্যালডিহাইড উৎপন্ন হয়, বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়, সরি এসিটালডিহাইড উৎপন্ন হয়। তো এই 3টা বিক্রিয়া হচ্ছে বেসিক্যালি বেনজিনের সংযোজন বিক্রিয়া। বেঞ্জিন সংযোজন প্রধান বিক্রিয়া আছে। এক্ষেত্রে আমরা বেঞ্জিন সংযোজন বিক্রিয়া করা হয়ে গেল। আমরা পরবর্তী সেমিনার পরিস্ফুরণ বিক্রিয়াগুলো দেখব। আচ্ছা, এখানে আসুন, এটা হচ্ছে বেনজিনের কিছু প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা জানি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক। তারপরে তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো, একটা বেনজিন আছে, একটা HNO3 আছে। এক্ষেত্রে আমাদেরকে গাঢ় H2SO4 ইউজ করতে হয় প্রভাবক হিসেবে। প্রভাবক হিসেবে গাঢ় H2SO4 ইউজ করতে হয় তাপমাত্রা থাকে 60°C। তখন আমরা কি পাই? নাইট্রোবেনজিন পাই। মানে এখান থেকে একটা NO2 বের হয়ে এখানে নাইট্রোবেনজিন উৎপন্ন করে। এখন প্রশ্ন হচ্ছে যে, আর এই ক্ষেত্রেও কিন্তু বিক্রিয়া 3 ধাপে হয়। প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন H2SO4 ইউজ করতেছি? চিন্তা করে দেখো, নরমালি যদি HNO3 কারোর সাথে বিক্রিয়া করতে যাই, তখন সে ভাঙার সময় কিভাবে ভাঙবে? সে H+ এবং NO3- হিসেবে ভাঙবে। যদি আমরা একটা গাঢ় H2SO4 যোগ করে দিই তার সাথে, তখন কিন্তু এই HNO3 টা আর অ্যাসিড হিসেবে কাজ করতে পারে না, কারণ তার পাশে আরো শক্তিশালী অধিক ক্ষারকত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিড বসে আছে। তাই HNO3 যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, তখন HNO3 ক্ষার হিসেবে বিক্রিয়া করে, সালফিউরিক অ্যাসিড যদি অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে তাহলে সে দ্রবণে H+ দান করবে। আমরা সবাই জানি অ্যাসিড দ্রবণে H+ দান করে। আর তাহলে HNO3 কে দিতে হবে OH- আয়ন। ও যখন OH- আয়ন দিতে যায়, তখন কিন্তু আমাদের NO2 মূলক উৎপন্ন হয়ে যায়, আর সেই NO2 মূলকটি পরবর্তী বেঞ্জিনে যুক্ত হতে পারে। তোমরা আসলে বুঝতে পারছো যে আমরা কেন এখানে H2SO4 টা প্রভাবক হিসেবে ইউজ করি। এটা অবশ্যই বলতে হবে মেজর নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা গাঢ় H2SO4 ইউজ করি এবং তাপমাত্রা থাকে 60°C। ঠিক যে প্রক্রিয়ায় আমার এই বেনজিন বিক্রিয়া করতেছে, হুবহু সেম মেকানিজমে টলুইনো বিক্রিয়াগুলো দেখায়। পার্থক্য হচ্ছে এটুকু যে টলুইনের ক্ষেত্রে বিক্রিয়াগুলো আর একটু কম তাপমাত্রায় হয়ে যায়। দেখো, আগের বিক্রিয়া ক্লোরিনেশনের ক্ষেত্রে 80°C তাপমাত্রা লাগে, কিন্তু হ্যালোজেনেশনের ক্ষেত্রে টলুইনে যায় 20°C। নাইট্রোজেনের জন্য 60° লাগে, টলুইনে লাগে 30°C। কেন? এটা আমরা একটু পরে বলবো। কারণ হচ্ছে CH3 হচ্ছে একটা বলয় সক্রিয়কারী মূলক, তাই ও বলয়কে সক্রিয় করে ফেলে। আমরা হয়তো পরের ক্লাসে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা বলবো সালফোনেশন নিয়ে। আমরা হ্যালোজেনেশন বললাম, নাইট্রোজেন বললাম, এখন সালফোনেশন করতে, এবং এক্ষেত্রে বিক্রিয়া মেকানিজম আগের মতন একদম সেম। 3 ধাপে বিক্রিয়া হবে। প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হবে, তারপর হবে। আমাদের এই মেকানিজমটা লাগবে না, জাস্ট তাপমাত্রা মনে রাখবা যে 100°C। এটা প্রায় পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা এরপরে আগাই। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া। বিক্রিয়াটা বেসিক্যালি কি? যদি আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করি, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে যদি বিক্রিয়া করি, তখন তাকে আমরা ফিডেল ক্রাফট বিক্রিয়া বলি। এই ফিডেল ক্রাফট বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা অ্যালকাইলের প্রতিস্থাপন করি, তাহলে আমরা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলবো। আর যে আমরা অ্যাসাইল মূলক, এটা কার্যকরী মূলক, অ্যাসাইল মূলকের প্রতিস্থাপন করি, তাহলে আমরা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বলবো।
এই বিক্রিয়াটা প্রায় পরীক্ষায় আসে, এখানে এমসিকিউ পরীক্ষায় আসে, জিজ্ঞেস করে এখানে কোন প্রভাব ইউজ করা হয়। এটা কখনোই ভুল করা যাবে না যে ফিল্ডক্রাফট বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। আচ্ছা, এখন খেয়াল করো এই ক্ষেত্রে কি হয়। এক্ষেত্রে এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এই ক্লোরিনকে সাথে নিয়ে AlCl4 আয়ন তৈরি করে। অসুবিধা কি হইতো, আমি নিলাম তাহলে অসুবিধা অসুবিধা হচ্ছে আর্দ্র মানে সেখানে পানি আছে, সে পানি দ্রবণকে HOH এ ভাগ করে, তারপর এই CH3 মূলকের সাথে এই CH3 মূলকটার সাথে OH টা বন্ধ করে মিথানল তৈরি করে ফেলে। এখন আমি কি মিথানল চাইছিলাম, আমাদের একটা প্রতিস্থাপন পাওয়া দরকার। কারণ CH3 যদি ওদিকে ইউজ হয়ে যেত তাহলে আমার প্রতিস্থাপন করতে পারবো না। তাই যেটা হয় আমাদের যোগ করলে সেই মিথানল তৈরি প্রক্রিয়াটা CH3 মূলকের উপরে বেনজিনকে প্রতিস্থাপন একটা H আর ফিল্ড অফ অ্যাসোসিয়েশন কি হয় সেম মেকানিজম, জাস্ট সেখানে CH3 বদলে CH3CO এইটুকু অ্যাসেল মূলকটা আসবে এবং সে ঠিক সেম তোমার প্রতিস্থাপনটা করবে। তো তোমাকে এই স্লাইড কি মনে রাখতে হবে, অবভিয়াসলি তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে কি উৎপন্ন হচ্ছে, উৎপাদটাকে তোমাকে জিজ্ঞেস করবে বেনজিনের ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের ফলে কি উৎপন্ন হয়, নিচে কোনটি উৎপন্ন হয়, তোমাকে বলতে পারতে হবে যে টলুইন উৎপন্ন। ঠিক আছে, এখন জিজ্ঞেস করবে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বা অ্যাসিলেশনের ক্ষেত্রে আমরা কোন প্রভাবক ইউজ করি, তখন তোমাকে মার্ক করতে পারতে হবে যে আমরা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করি। এইটুকু আমাদের জন্য মোর দ্যান এনাফ। মেকানিজমগুলো আমি বলছি কিন্তু এটা আসলে আসলে পরীক্ষাতে অনেকটা আসে না। আচ্ছা, এবার যে টপিক সেটা হচ্ছে বেঞ্জিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর মানে কি, আমরা একবার বেঞ্জিন থেকে টলুইন করব, একবার টলুইন থেকে বেঞ্জিন করব। আমরা একটু মাত্র দেখলাম যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে আমরা বেঞ্জিন থেকে টলুইনে যেতে পারি, কারণ সেক্ষেত্রে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, সে একটা ক্লোরিনকে নিয়ে ফেলে, তখন AlCl4 উৎপন্ন হয়, তো আমরা এই CH3টা একটা বেঞ্জিনের H এর প্রতিস্থাপন করে টলুইন উৎপন্ন করতে পারি। আর আমরা টলুইন থেকে যদি বেঞ্জিনে আসতে চাই তাহলে আমরা কিভাবে আসবো, তুমি একটু খেয়াল করো, আমাদের এই যে বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়া পরে থাকতে জাস্ট একটু খেয়াল করো, এইটা কিন্তু আমরা একটু আগে মাত্র বললাম, আমরা যে বেঞ্জিনের প্রস্তুতি যখন করতেছিলাম বেঞ্জিনের প্রস্তুতির প্রথম বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়াটা ছিল যে বেঞ্জয়িক অ্যাসিডে সোডিয়াম লবণের সাথে আমরা সোডিয়াম যুক্ত করছি, NaOH এবং ক্যালসিয়াম অক্সাইড বা সোডিয়াম যুক্ত করছি। তার আগের ধাপে কি করছি, আমরা বেঞ্জয়িক অ্যাসিডের থেকে সোডিয়াম লবণ বানাইছিলাম, তার মানে আগের ধাপটা এখানে আছে। আর এর আগের ধাপ হয়েছে জাস্ট জারণ বিক্রিয়া, কিছুই না। দেখো আমরা টলুইন পাইছিলাম, আমরা জানি অ্যালকেনকে জারণ করলে সেটা জারণ হইতে হইতে অ্যাসিডে কনভার্ট হয়। অ্যালকেনকে জারণ করলে প্রথমে সেটা অ্যালকোহল হয়, তারপর সেটা অ্যালডিহাইড বিক্রিয়া হয়, তারপর সেটা অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে এই যে টলুইনটা, এটাকে আমরা প্রথমে জারণ করলে অ্যাসিড হচ্ছে, আমরা প্রতিস্থাপন করলাম সোডিয়ামকে দিয়ে, তারপর আমরা যেটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলাম, তাহলে আমার টলুইন থেকে বেঞ্জিন উৎপন্ন হয়ে গেল। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাই আমরা বেঞ্জিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তরটা মোটামুটি শেষ করলাম। তাহলে খেয়াল করে দেখো, আমরা চাই যে কেমিস্ট্রিকে ভালোবাসতে, ভালো করে বুঝে পড়তে, কিন্তু অনেক সময় অর্গানিক কেমিস্ট্রি এরকম করে আমাদের কাছে চলে আসে এবং আমাদেরকে বাধা দেয়। যাই হোক, আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো। এটা হচ্ছে আমাদের বইয়ের 2.8 পর্যন্ত আমরা শেষ করছি, 2.8 অনুচ্ছেদ পর্যন্ত। এরপরে আমাদের বইয়ে 2.8 এর পর 2.9 আর 10 এটুকু আমাদের C6 সিলেবাসে আছে। সেখানে আমরা বেসিক্যালি পড়বো যৌগযৌগের বিক্রিয়া সম্পর্কে। আমি তোমাকে স্লাইডগুলো যদি দেখাই, যৌগযৌগের মেইন যে 5 ধরনের বিক্রিয়া আমরা বলছিলাম সেই বিক্রিয়াগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আমরা তোমাকে বিক্রিয়াগুলো দেখাচ্ছি, 5 ধরনের মেইন বিক্রিয়া সেখানে আছে। এই যে বিক্রিয়াগুলো সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, পারমাণবিক পুনর্বিন্যাস এবং বেঞ্জিনের বহু প্রতিস্থাপন, এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন তোমাদের জন্য আরো কিছু পোল থাকবে, তোমরা পোলগুলো অ্যানসার দাও, কোশ্চেন অ্যানসার বক্স করে দেওয়া হচ্ছে, তোমরা সেখানে অ্যানসার দিতে পারো।
না, কিছুক্ষণ আগে থেকে দেওয়া স্লাইডগুলো আবার রিমাইন্ড করতেছি, যাদের যাদের দরকার স্লাইডগুলো তারা স্ক্রিনশট নিয়ে রাখে। জাহাঙ্গীর ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোয়েশ্চেন বক্সটা ওপেন করে দিয়েন। নতুন একটা পোজ দিছি, এটা ট্রাই করে দেখো তোমরা, পারো কিনা। তো তোমরা জিজ্ঞেস করছো কোন বই ফলো করবা, তোমরা অবশ্যই হাজারি স্যারের বই ফলো করবা। হাজারি স্যারের বই থেকে সরাসরি প্রশ্ন আসবে, তাই ওইটা ছাড়া উপায় নাই। তারপরে ওইগুলোর রেজাল্ট হ্যাঁ পরে বলে দিব। আমরা নাইস জবস বলছিলাম, সেটা ছিল বেসিক্যালি ইন নাইস দিয়ে আমরা নাইট্রোজেন বুঝাইছি, আর জবস দিয়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে জৈব যৌগকারী বা সবচেয়ে মোস্ট ইউজ মৌল। আচ্ছা, আমরা একটা নেমোনিক ইউজ করছিলাম, লোগোতে লিখেছি, এটা আমরা একটু পরে আবার দেখাচ্ছি। অপরিস্থাপন এটা বলে দিচ্ছি একটু পরে, সমর্থন এটা আরেকবার। আচ্ছা, স্ট্রিমার, আচ্ছা ঠিক আছে। কি তাকামো বুঝতেছি না কিছু। ধুর, তোমাদের মধ্যে কেউ কেউ এই সমানতা, এই এটা একটু দেখতে চাইছিলাম, এটা আমি আরেকবার বলি। সেটা হচ্ছে চেইন, অবস্থান, মেটামরিজম, টোটোমারিজম, কার্বমূলক, এটা মিন করার জন্য আমরা এই নেমোনিকটি ইউজ করছিলাম, যেখানে কিটোন আমরা মনে রাখবো এইভাবে সব দেখাবে, অ্যামিন টোটোমারিজম দেখাবে না, কেন, কাইন এবং অ্যালকাইল হ্যালাইড চেইন এবং অবস্থান সম্মত দেখাবে, অ্যালকিন হচ্ছে এই গ্রুপের মধ্যে থেকে অবস্থান সম্মত, বাইরে জ্যামিতিক সম্মত দেখাবে, অ্যালকোহল বাইরের দেশ মানুষকে, আমরা খাই কোক, তার মানে চেইন, অবস্থান এবং কার্যকরীমূলক, অ্যালডেহিড হচ্ছে সিকে আর এনকে। আর পাশে যেগুলো আমি দেখাই সেগুলো হচ্ছে উদাহরণ, এগুলো আমাদের বইয়ে সব উদাহরণ দেওয়া আছে, সব উদাহরণের জন্য অবস্থান, ম্যাটেরিয়ালিজম, টোটোমারিজম, কার্যকরী সমানগুলো আমাদের বই উল্লেখ করা আছে, এটা জাস্ট সামারি। আচ্ছা, এই জিনিস হচ্ছে মেসো সমাণু কি, এটা হচ্ছে একটা যৌগ যদি নিজের উপরের অর্ধেক এবং নিচের অর্ধেক বিপরীতমুখী ঘূর্ণন শো করে, রোটেশন শো করে, যেমন ল্যাকটিক অ্যাসিডটা হয়, ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিডে, সেক্ষেত্রে তারা একজন আরেকজনকে কনভার্ট করে দিতে, মানে ক্যান্সেল করে দিতে পারে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আসলে আমাদের পরীক্ষার জন্য, তাই আমি এখানে ছিল না। ডায়াস্ট্রিমার আরেকবার, আচ্ছা ডায়াস্ট্রিমার ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের এখানে দুইটা যৌগ দেওয়া আছে, যে যৌগগুলোর মধ্যে তারা হচ্ছে তাদের মধ্যে পরস্পর তাদের মধ্যে কাইরাল কার্বন বিদ্যমান। কাইরাল কার্বন যেহেতু আছে, আমরা জানতে পারলাম যে ওরা হচ্ছে অবশ্যই আলোক সক্রিয়। তুমি এটাকে একটু ও কল্পনা করিও, তাহলে আমরা এখানে আমরা দর্পণ চিন্তা করি, তাহলে এই উপরের পার্টটা, এই উপরের পার্ট এবং এই উপরের দর্পণ প্রতিবিম্ব, এখানে একটা ও কল্পনা করো। এই নিচের পার্টটা দর্পণ প্রতিবিম্ব না, দেখো তারা পরস্পর একই দিকে, দর্পণ প্রতিবিম্ব না।
যদি এরকম যৌগ থাকে, দুইটা যৌগ, তাহলে তাদেরকে আমরা বলবো যে তারা পরস্পর ডায়াস্ট্রিওমার। তার মানে কি, যদি দর্পণ প্রতিবিম্ব না হয়, আলোর শক্তি যদি দর্পণ প্রতিবিম্ব না হয়, তাহলে তারা ডায়াস্ট্রিওমার হবে যদি তারা মাত্র দুইটা শর্ত ফিল আপ করে। একটা হচ্ছে তাদের আবর্তনের মানটা হবে ভিন্ন। কেন আবর্তনের মান কেন ভিন্ন হবে? দেখো, চিন্তা করে দেখো, ও এখন এখানে যে স্ট্রাকচারে আছে সেখানে জাস্ট উল্টে যায়নি। এখানে আগেরটাতে অ্যানসিওমার ক্ষেত্রে ছিল জাস্ট উল্টে গেছিল, কিন্তু ও উল্টে যায়নি, ওটা কাইন্ড অফ মুচড়াইছে টাইপের। এখন দ্বিমাত্রিক হিসেবে সে মুচড়ে, তখন তার ওরিয়েন্টেশন ঠিক থাকে না, যে কারণে মানটা চেঞ্জ হয়ে যায়। আর দিকটা একই বা বিপরীত কেন? কারণ উপরের দিকে সে দর্পণ প্রতিবিম্ব, তাই উপরের দিকে ক্ষেত্রে আলো এসে পড়ে, তাহলে তাদের দিকটা হয় ভিন্ন। কিন্তু নিচের দিকে যেহেতু সেম, নিচের দিকে আলো এসে পড়লে তাদের দিকটা হয় সেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সমতা নির্ণয়ের একটা ব্যাপার বুঝছো তোমরা? সমতা নির্ণয়ের ক্ষেত্রে ইউনিভার্সাল কোনো সূত্র নাই। সমতা নির্ণয়ের ক্ষেত্রে ভাগ ভাগ করে, যেমন আলোক সক্রিয় সমানুর ক্ষেত্রে, আলোক সক্রিয় সমানুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টু টু দি পাওয়ার এন। যদি তোমার টু টু দি পাওয়ার এন সংখ্যক সমাণু থাকে, যদি এন ইজ ইকুয়াল টু কাইরাল কার্বন সংখ্যা, মনে করো এই যে যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে, এই যৌগটার আমরা টু টু দি পাওয়ার এন সংখ্যক সমাণু তৈরি করতে পারবো, যেখানে এন ইজ ইকুয়াল টু 2, দ্যাট টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তার মানে ও 4টা সমাণু থাকবে। কিন্তু এটা হচ্ছে কি ক্ষেত্রে? এটা হচ্ছে প্রতিসম হওয়া সাপেক্ষে। আবার মনে করো যারা হচ্ছে তোমার বেনজিন, বেনজিনের ক্ষেত্রে সমান নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা আমরা আগামীকাল দেখবো। আর নরমাল আমরা অ্যালকেনের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে নরমাল যদি কোনো একটা স্বাভাবিক অ্যালকেন থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের বইয়ে যেটা দেওয়া আছে এই সূত্রটা, আমরা এখানে আমি স্লাইড দেখাচ্ছি, এটা দিয়ে আমরা সহজে বের করতে পারি। আচ্ছা, তোমরা এর পরের পুরো অ্যান্সার দিচ্ছি, আমি সবগুলো পুরো অ্যান্সার একসাথে বলে দিচ্ছি, ওগুলো শেষ করে ফেলি। প্রথমে একটা পোল দিলাম, এটা ট্রাই করে দেখো। একজন জিজ্ঞেস করছে বেনজিন কোন দেশের সায়েন্টিস্ট প্রথম উদ্ভাবন করেন। আমরা যতটুকু জানি যে অগাস্ট কোকুল উনি প্রথম বেনজিনের সফল স্ট্রাকচারটা দিছিলেন। এখন ওনার আগে আরো অনেকে স্ট্রাকচার দিচ্ছিল, কিন্তু সেগুলো পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছিল। এখন সঠিক স্ট্রাকচার হিসেবে অগাস্ট কেকুলের নাম আমরা জানি। কার্যক্রম ওয়েবসাইট দেখানো হয়েছে। মূল কোশ্চেনের অ্যান্সার আমরা একটু পরে বলে দিব, সবগুলো মূল শেষে। সমান সংখ্যা বের করে বলছি, লঘু তেলের স্লাইডটা দেখাচ্ছি। হচ্ছে লঘু তেলের স্লাইডটা, যেখানে আমরা বলছিলাম লঘু তেলের উপাদান আমরা মনে রাখবো চা, বেটা ও থিফ, এটা দিয়ে, যেক্ষেত্রে চাইলিন, বেনজিন, টলুইন এরা হচ্ছে নিরপেক্ষ, অ্যানিলিন, পিরিন, থায়োফিন এরা হচ্ছে ক্ষারীয়, এবং ফেনল ও হচ্ছে একমাত্র অম্লীয়। তো সবগুলো মনে রাখতে হবে, তিনটা মধ্যে দুইটা মনে রাখলেই হয়। নিরপেক্ষ মনে রাখবো চাইলিন, বেনজিন, টলুইন, আর অম্লীয় মনে রাখবো ফেনল। যেটা যাও না লঘু তেলের মধ্যে, সেটা হচ্ছে ক্ষারীয়। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তারপর আমরা উপকে নিয়ে বলতেছিলাম যে হচ্ছে ক্রিফন মানে ক্রিসল, ফেনল, ন্যাফথালিন। ত্রিকুলি বুঝাচ্ছিলাম ক্রিসল, কুইনোলিন, ন্যাফথালিন। থিন দিয়ে বুঝাচ্ছিলাম যে ফিনানথ্রিন, আমাদের সবুজ তেলের উপাদান। আশা করি সবার পোল আসছে, একগুলা পোল আসে না, আশা করি পরে চলে আসছে তোমার। একদম অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সেটটা দেখাতে বলছো, এখন দেখাচ্ছি, আশা করি তুমি পেয়ে যাবা।